আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের LDM 83 এর 12তম ক্লাস, এবং আজকে হলো এসইও ইন্ট্রো, টাইপস এবং ক্লাসিফিকেশনের ক্লাস। তো আজকে আমরা শিখবো আমাদের এসইও এর আজকে ফার্স্ট ক্লাস। তো আজকে এসইও এসইও বিষয়টি কি সেটা নিয়ে আমরা জানবো, এবং এসইও টাইপ কি, ক্লাসিফিকেশন গুলো কি, এগুলো নিয়ে ডিটেলস ভাবে জানবো। তো আজকে ক্লাসটি শুরু করার আগে আমরা আজকে আগে জানবো যে এই টাইমে আমাদের এখন কোর্সের মিডিল টাইপে মাঝামাঝি সময় এসেছি। তো এই সময় আমাদের কোর্সে একটি পরীক্ষা হয়, সেটাকে আমরা মিড টার্ম এক্সাম বলে থাকি। কি বলে থাকি? মিড টার্ম এক্সাম বলে থাকি। তো মিড টার্ম এক্সামটা নেওয়ার কারণটা কি হয়? তো এইটার কারণটা হয় যে আমরা তো এখন ডিজিটাল মার্কেটার হিসেবে একটি কোর্স করছি। তো ভবিষ্যতে যদি আমাদের কোনো জায়গায় জব অপরচুনিটি পাই, তাহলে সেখানে তো আমাদের একটি এক্সাম দেওয়া লাগবে। তো অনলাইন এক্সাম দেওয়ার যদি আমাদের একটি এক্সপিরিয়েন্স থাকে, একটি গুগল শিটে কিভাবে আমরা একটি এক্সাম দিব, অনলাইনে একটি এক্সাম দিব, সেটা যদি আমাদের একটি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে ভবিষ্যতে আমাদের এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে। ঠিক আছে, আমরা যেখানেই যাই না কেন, আমাদের কিন্তু হতে পারে রিমোটলি একটি অনলাইন এক্সাম দেওয়া লাগবে। তো এজন্য আমরা এই এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য এই এক্সামগুলো আপনাদের প্রোভাইড করি, যাতে আপনারা এই এক্সামটা দিয়ে অ্যাটলিস্ট লোয়েস্ট একটি এক্সপিরিয়েন্স পান যে কিভাবে অনলাইন এক্সামগুলো দেওয়া লাগে। তাহলে বলুন, আপনাদের কি এক্সাম দিতে সবাই আগ্রহী? আশা করি সবাই আগ্রহী। তো আমরা এক্সামটা কখন দিব? এক্সামটা হবে আজকের আজকের পরের ক্লাসের পরের ক্লাস। ঠিক আছে, আজকে হলো আমাদের এসইও ক্লাস, তারপরে হলো কিওয়ার্ড রিসার্চের ক্লাস, এরপরে হবে আবার এক্সাম। ঠিক আছে, তার মানে আমাদের এক্সাম হবে আমাদের 1 তারিখ। ঠিক আছে, আজকে হলো আমাদের এসইও ক্লাস, তা পরবর্তীতে আমাদের হবে কিওয়ার্ড রিসার্চের ক্লাস। এসইওর দুটো ক্লাস হবে। তারপরে আমাদের, যেহেতু শুক্রবারে একটি ছুটি আছে, তারপরে আমাদের পরবর্তী শনিবারে পরীক্ষা হবে। ঠিক আছে, তো আমরা সবাই পরীক্ষার ডেট জেনেছি, সবাই ক্লিয়ার? পরীক্ষার ডেট কবে তাহলে আমাদের? বুধবার, সোমবার, বুধবার, হ্যাঁ শনি সোম বুধ, যেহেতু এই সপ্তাহে আর একটা ক্লাস হচ্ছে, তাহলে 1 তারিখ ছাড়া আর কোনো পরীক্ষা হবে না। তো আমরা এখন একটু এক্সাম নিয়ে একটু ডিটেলস ভাবে একটু দেখি, এক্সাম সম্পর্কে ডিটেলস ভাবে আমরা যাই। ঠিক আছে, তো এক্সাম বিষয়টা কি? এক্সাম আমাদের হবে এসইও প্লাস কিওয়ার্ড রিসার্চের ক্লাস থেকে এর আগের সবগুলো ক্লাস নিয়ে আমাদের পরীক্ষার সিলেবাস হবে। তাহলে সিলেবাস কি? এসইও থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চ, মানে আমাদের এই দুটো ক্লাস থেকে, মানে আগামী আগামী ক্লাস পর্যন্ত, এর আগ পর্যন্ত যে কয়টি ক্লাস হয়েছে সবগুলো হলো আমাদের সিলেবাস। তো আমরা সিলেবাসটা ক্লিয়ার, আমরা কিন্তু সবাই সিলেবাস ক্লিয়ার। ওকে, আর এক্সাম হলো আমাদের শনিবার, এটাও আমরা ক্লিয়ার। ঠিক আছে, আপনাদের আপনাদের সকল আনসার আমি দিয়ে দিব। আপনারা জাস্ট, আমি যেগুলো ক্লিয়ার করছি সেগুলো আপনি একটা একটা করে ক্লিয়ার করুন। ঠিক আছে, তারপর হলো এক্সাম আমাদের কি টাইপের হবে? এক্সাম হবে আমাদের এমসিকিউ টাইপের, আর কিছু স্মল এক্সাম কোশ্চেন হবে। ঠিক আছে, ওকে, কিছু হবে এমসিকিউ টাইপের, যেগুলো জাস্ট টিক চিহ্ন দিবেন, আর কিছু রিটেন কোশ্চেন হবে যেগুলো আপনি আনসার করবেন। ঠিক আছে, এবং আমি এটা এখনই বলে রাখি, নিচেও আমি লিখে রেখেছি, আপনাদের কিন্তু মার্কস দেওয়া হয়ে যাবে, সাথে সাথে মার্কস পেয়ে যাবেন। যে মার্কসটা পাবেন, সে মার্কসের কিন্তু শুধুমাত্র এমসিকিউর মার্কসটা পাবেন। তো কেন আপনি এমসিকিউর মার্কসটা পাবেন সেটাও আমি একটু বুঝিয়ে দিই। যেহেতু আমাদের
রেজাল্ট আমাদের এক্সামটা নেওয়া হবে কোথায়? গুগল শিটে। কোথায় নেওয়া হবে? গুগল শিটে। তো গুগল শিটে এক্সামের আনসার দেওয়া, রিটেন কোশ্চেনের আনসার দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই। আমরা সবাই ক্লিয়ার? রিটেন কোশ্চেনের আনসার দেওয়ার কোনো জায়গা নেই। তাহলে আপনি যে কয়টি রিটেন কোশ্চেনের আনসার দিবেন সেগুলো কি বলবে? সবই কিন্তু ভুল বলবে। আমরা কি ক্লিয়ার বিষয়টা? সব কি বলবে? ভুল বলবে। এমনকি আপনি যে আপনার রোল নাম্বার দিবেন সেটাও কিন্তু আপনার ভুল বলবে। তাহলে আপনি যে মার্কসটা পাবেন সেটা, আপনি কিসের মার্কস পাবেন সবাই বলেন তো? আমরা এমসিকিউর মার্কস পাবো। তো এই যে কথাটি বললাম, আমার সাথে আমার কথাটা কে বুঝেননি আমাকে একটু বলেন, অন আমি তাকে বুঝিয়ে দিব। ঠিক আছে, আমাকে একটু বলেন। আপনি যতই ঠিক মতো রোল নাম্বার দেন, আপনার কিন্তু ভুল দেখাবে, ক্রস চিহ্ন দেখাবে এবং দেখিয়ে দিবে যে আপনার রোল নাম্বারটি ভুল। এবং আপনি যতই ঠিক ঠিক মতো রিটেন কোশ্চেন দেন, আপনার কিন্তু মার্কসটি দিবে না এবং মার্কসটা কিন্তু যোগ হবে না। ঠিক আছে? আমরা কি বুঝতে পেরেছি? শুধুমাত্র আপনার এমসিকিউ যে কয়টি আনসার করবেন সেটার মার্কস আপনাকে দিয়ে দিবে। পরবর্তীতে আমি যখন রিটেন কোশ্চেনটা আমি আনসার দেখব, সেটার মার্ক আমি যোগ করে দিব। ঠিক আছে? তো ধরেন এখানে আপনি 10 পেয়েছেন, জাস্ট ধরেন, আর এখানে আপনি 5 পেয়েছিলেন। তো এখানে ক্রস দিয়েছিল, আমি পরে দেখলাম এটা ঠিক আছে, তো আমি 5 আমি যোগ করে দিব। তাহলে আপনার আসলো কত? 15। ঠিক আছে, কিন্তু আপনি কত দেখেছিলেন আগে? 10 দেখেছিলেন। তো আমি এখানে উদাহরণ সহ বুঝিয়ে দিলাম। তো আমার কথা কে বুঝতে পারেননি একটু আমাকে ক্লিয়ার করে বলেন, আমি সুন্দর মতো তাকে আমি বুঝিয়ে দিব। আমি কিন্তু আমার মেসেজের মধ্যে বা কমেন্টের মধ্যে আমি চাই না যে গুগল শিটসের ছবি দিয়ে দেখানো শুরু করে দেখ যে স্যার এই কোশ্চেন কেন আমার ক্রস দেখাচ্ছে, এই কোশ্চেন কেন আমার ক্রস দেখাচ্ছে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছি? আমি কিন্তু যতটা পারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে? যদি না বুঝেন আমি 100 বার বুঝাবো, কিন্তু আমাকে এখানে ক্লিয়ার করেন যে আপনার রিটেন কোশ্চেনের মার্কটি কিন্তু সবগুলো ভুল দেখাবে। আমি পরবর্তীতে নিজে লিখে দেখাবো। এবং আমি গুগল শিটে বাংলায় লিখে দিয়েছি যে আপনার শিক্ষক এটি নিজে দেখবে। ঠিক আছে? আমি এখানে নিচে লিখে দিয়েছি আপনার শিক্ষক মার্কসটি দেখে দিবে। তাও যদি আপনি না বুঝতে পারেন, আমার করার কিছু নেই। ঠিক আছে, আপনি এখন আমাকে বলেন আপনি বুঝতে পারেননি, আমি বুঝিয়ে দিব। ওকে? আশা করি আমি বুঝতে পেরেছি। নেক্সট হলো, এক্সামটা আমাদের হবে ক্লাস টাইমে অথবা আমাদের শিডিউল টাইমে, মানে হলো আমাদের 9টার দিকে। তারপরে এক্সাম হবে গুগল ফর্মে, গুগল ফর্মে না, গুগল শিটে। এটা বারবার আমি ভুল করি, 1 মিনিট অপেক্ষা করেন। গুগল এক্সামটা হবে শিডিউল টাইমে, যে টাইমে মানে 1 তারিখে, ঠিক 1 তারিখে শিডিউল টাইমে হবে। এবং আমাদের এক ভাইয়া বলছেন এক্সামটা কি পরে দেওয়া যাবে? এমন কোনো টাইম নেই, শুধুমাত্র সে টাইমে দেওয়া যাবে, এরপরে আর এক্সাম দেওয়া যাবে না। এটা কিন্তু মিড টার্ম এক্সাম। আপনি এক্সামের একটা এক্সপিরিয়েন্স পাবেন, এক্সামটা পরবর্তী আর দেওয়া যাবে না। ঠিক আছে? তো আকরাম ভাইয়া জিজ্ঞেস করছেন যে স্মল রিটেন কোশ্চেন গুলো কি। তো আমি আপনাকে উদাহরণ জিজ্ঞেস করতে চাইলে যেমন জিজ্ঞেস করতে পারি যে এসইও এর ফুল মিনিং কি। ঠিক আছে? এরকম স্মল রিটেন কোশ্চেন হতে পারে। ওকে? আশা করি বুঝাতে পেরেছি। তো যেটা বললাম, এক্সাম হবে গুগল শিটে। এই জিনিসটাও বলে রাখি, আপনি কিন্তু ভিউ রেজাল্টস এ রেজাল্টে দেখতে পারবেন। আকরাম ভাইয়া বুঝতে পেরেছেন? আপনি যখন রেজাল্ট, আপনি যখন সম্পূর্ণ
পরীক্ষাটি দিবেন, সাবমিট করবেন, সাবমিট বাটনে ক্লিক করলে এখানে কি দেখবেন সবাই বলেন তো? এই জায়গায় দেখবেন ভিউ রেজাল্ট। আমরা কি সবাই বুঝতে পেরেছি? কি দেখবো? ভিউ রেজাল্ট। মতিউর রহমান ভাইয়া, আমি বলেছি যতটুকু আমি জিজ্ঞেস করেছি সেইটুকু আনসার দেন। আপনার সকল কোশ্চেনের আনসার আমি দিব। সব কোশ্চেনের আনসার আমার এখানে আছে। আমি যতটুকু বলেছি সেইটুকু আঁকি দেখেন। ঠিক আছে? আমি কি আনসার দিয়েছি সেটার আনসার পেয়েছেন? জিজ্ঞেস করেছি। সাবমিট ক্লিক করলে ভিউ রেজাল্টস পাবেন। ভিউ রেজাল্টসে ক্লিক করলে রেজাল্ট দেখতে পারবেন। এইটুকু সবাই ক্লিয়ার? তো ক্লাস যখন আমাদের পরীক্ষা শেষ হবে তখন কিন্তু আমাদের চিল্লাচিল্লি করবেন না, স্যার আমি রেজাল্ট দেখতে পারি নাই, আমাকে এখন উদ্ধার করেন। ঠিক আছে? এরকম কথা বলা যাবে না। ওকে? তো আমরা ওয়েট করব। নর্মালি এটার রেজাল্ট পাবলিশ করা হয় না। ঠিক আছে? মিড টার্মের রেজাল্ট নর্মালি পাবলিশ করা হয় না। যদি পারা যায় আমি আমি দেওয়ার চেষ্টা করব, যদি না দেই তো নাই। তো আমরা এমসিকিউ রেজাল্ট, এই যে রেজাল্ট দেখতে পারবো, একটু বলেন তো, এই যে আমরা ভিউ রেজাল্ট দিয়ে যে রেজাল্ট দেখতে পারবো এটা কিসের রেজাল্ট? সবাই বলেন তো, এটা কিসের রেজাল্ট আমরা পাবো? হ্যাঁ, নিলয় ভাইয়া বুঝতে পেরেছেন। তো আমরা, নিলয় ভাইয়া বুঝতে পেরেছেন, এটা আমরা শুধুমাত্র এমসিকিউ রেজাল্ট পাবো। ওকে ভাইয়ারা, অনেক বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। তো পোস্ট করার 2 ঘন্টা পর, ঠিক আছে, আমি যখন পোস্ট করব তার 2 ঘন্টা পর জমা দিতে পারবেন না, কারণ আমাদের পরীক্ষা হলো 2 ঘন্টা, মানে 9টা থেকে 11টা। এই 11টার পরে কেউ কিন্তু উত্তরপত্র জমা দিতে পারবেন না, মানে সাবমিট বাটনে আর ক্লিক করতে পারবেন না। ঠিক আছে? যদি কেউ 11টার পরে সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু তার উত্তরপত্র আমি গ্রহণযোগ্য করব না। ঠিক আছে? আপনারা যখন সাবমিটে ক্লিক করেন আপনার টাইম স্ট্যাম্প আমি দেখতে পারি, আপনি কয়টার দিকে জমা দিয়েছেন। ঠিক আছে? কেউ যদি জমা দেয় তাহলে তার উত্তরপত্র নেওয়া হবে না। ঠিক আছে? 9টার পর, 9টা থেকে পরীক্ষা শুরু হবে, এবং 11টার পরে কেউ যদি সাবমিট দেয় তাহলে কিন্তু তার এক্সাম, তার উত্তরপত্র জমা দেওয়া হবে না। ওকে? ভুল রোল নম্বর বা স্টুডেন্ট আইডি যদি দেয় তাহলে কিন্তু এক্সাম বাতিল করা হবে। ঠিক আছে? কেউ যদি নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে যে আমি আমার স্টুডেন্ট রোলটা, আমাদের 9টা, 9টা PM না AM স্যার বুঝতে পারিনি, আমাদের শিডিউল টাইম কখন জামাল ভাইয়া? আমাদের শিডিউল টাইম যদি 9 AM হয় তাহলে 9 AM, 9 PM হলে 9 PM। ঠিক আছে? ওকে, আপু আনসার দিয়ে দিয়েছে। তো নেক্সট আমি যেটা বলছিলাম, যদি আমাদের মধ্যে কেউ নিজেদের স্টুডেন্ট আইডি ভুল দেন তাহলে কিন্তু আপনাদের এক্সামটি বাতিল হয়ে যাবে। ঠিক আছে? কিরকম ভুল দেন এটারও আমি উদাহরণ দিয়ে দিই, তাহলে আপনারা ডিটেলস ভাবে বুঝতে পারবেন। তো অনেকে কি করেন, নিজেদের স্টুডেন্ট আইডিটা ভুলে যান। তো নিজেরা কি লেখেন? LDM 83 লেখেন। অবশ্যই আমি 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাদের রোল নাম্বার এটা না। ঠিক আছে? আপনাদের রোল নাম্বার 83 না, এবং আমরা যে জুমের পাসওয়ার্ড দিই এটাও কিন্তু আপনার রোল নাম্বার না। ঠিক আছে? তো এইগুলো আমরা নিজেরা দিব না, এমনকি আপনার মোবাইল নাম্বারটাও কিন্তু আপনার রোল নাম্বার না। তো এইগুলো আমরা ওই জায়গায় ফিল আপ করবো না। ঠিক আছে? তো এইগুলো ফিল আপ করলে আপনাদের কিন্তু বাতিল হয়ে যাবে। তো অনেকে আর কি যেটা করে, মনে করে যে আমি একবার এটা দিয়ে সাবমিট করি, দিয়ে একবার কোশ্চেন পেপার দেখে নিই, পরে আবার অন্যভাবে করব। তো ওরকম করলে আমি বুঝতে পারবো। ঠিক আছে? তো 2বার সাবমিট করা যাবে না।
বা বা স্টুডেন্ট আইডি মানে একই স্টুডেন্ট আইডি দুইবার দেওয়া যাবে না, আবার স্টুডেন্ট আইডি ভুল দেওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছি। এবং এক্সামের দিন আমাদের কোনো ক্লাস হবে না, শুধুমাত্র এক্সাম হবে। ঠিক আছে? তো আপনাদের মোটামুটি সকল কোশ্চেনের আনসার আশা করি এখানে হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ফাইনাল রেজাল্ট পাবলিশ সাধারণত হয় না ক্লাসে। আমাদের রেজাল্ট নিয়ে আমরা ডিসকাশন করব যে কে কিরকম করেছে। ওকে, আমরা কি কি ভুল করেছি সেগুলো নিয়ে আমরা ক্লাসে ডিসকাশন করব। নেক্সট কথা হলো, আমাদের টাইম নর্মালি 1 ঘন্টা হয়। এটা আমি একটু বলে রাখি, গুগল শিটে কিন্তু টাইম দেখা যায় না। ঠিক আছে, এটা আপনাদের একটু হিন্ট দিয়ে রাখি। ঠিক আছে, টাইম কাউন্ট হয় না। এটুকু বলে রাখি, বাকিটা বুঝিয়ে নিন। ওকে, মার্ক হলো 50, টোটাল মার্ক হলো 50, আর পাস মার্ক হলো 35। তো মতিউর রহমান বলেছেন এমসিকিউ কয়টা। তো আপনার জানার দরকার নাই এমসিকিউ কয়টা। এমসিকিউ আমি যে কয়টাই দেই, আপনার 50 মার্ক, 50টা হলেই হবে। ঠিক আছে, আমি যেভাবেই দেই 50 মার্কের মধ্যে আপনি 35 পেলেই আপনার হবে। ঠিক আছে, নেক্সট হলো স্টুডেন্ট রোল নাম্বার এবং স্টুডেন্ট আইডি সেম জিনিস। ঠিক আছে, রোল নাম্বার এবং স্টুডেন্ট আইডি সেম জিনিস। তো এখানে যেটা বললাম, স্টুডেন্ট রোল নাম্বার এরকম আর কি হয়, অফিস টাইম 10টা থেকে 5টা, এর মধ্যে আপনাদের যদি বাই চান্স রোল নাম্বারটা ভুলে যান, অফিসে কল দিয়ে জেনে যাবেন। আমাদের কাছে এখনো 4 থেকে 5 দিন সময় আছে। তো সময়ের মধ্যে অফিসে কল দিয়ে নিজের দায়িত্বে রোল নাম্বারটা জেনে নিবেন। ঠিক আছে, নিজের রোল নাম্বারটা জেনে নিবেন, অথবা মেসেজ অপশনে গিয়ে দেখবেন মেসেজে আপনার কিন্তু থাকবে, মেসেজের মধ্যে থাকবে, আপনার রোল নাম্বারটা থাকতে পারে। যদি আপনার মোবাইলটাও হারিয়ে ফেলেন, বা মোবাইল চুরি হয়ে যায়, বা অন্য কিছু হয়ে যায়, নিজের রোল নাম্বারটা আপনি দয়া করে অফিস থেকে খুঁজে নিবেন। ঠিক আছে, আশা করি আমি সবাইকে বুঝাতে পেরেছি। যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিই। তো আমরা তাহলে সবাই বুঝতে পেরেছি যে কিভাবে কি করব। তো আপনাদের আপাতত আমরা সবাই বুঝতে পেরেছি, সবাই ক্লিয়ার এক্সাম নিয়ে। এবং এক্সামটা আমাদের শনিবারে হচ্ছে 1 তারিখ। ঠিক আছে, শনিবার 1 তারিখ আমাদের এক্সামটা হচ্ছে, 1 ফেব্রুয়ারি। তো আজকের যে ক্লাস সেটা আমরা শুরু করি। আজকের ক্লাস শুরু করার আগে আমরা একটি ইনকগনিটো মোডটা আর কি অন করি। তো ইনকগনিটো নিয়ে আমরা গত ক্লাসে অনেক আলোচনা করেছি। ইনকগনিটো মোড আমাদের সবার মনে আছে আশা করি। ইনকগনিটো মোডটা আমরা কেন ব্যবহার করি? যাতে আমি প্রাইভেটলি গুগলে সার্চ করতে পারি যে others who use this device will not won't see your activity, so you can browse more privately. This won't change how data is collected by website you won't, and the services they use, including Google downloads, bookmarks, including the items will be saved. এখন ক্রোম কি কি করবে না, কি কি সেভ করবে না? ইউর ব্রাউজার হিস্টোরি, মানে আমার হিস্টোরি সেভ করবে না, কুকিজ এন্ড সাইট ডাটা সেভ করবে না, ইনফরমেশন এন্টার্ড ইন ফর্মস, ফর্মের মধ্যে যে ইনফরমেশন গুলো দিব এগুলো সেভ করবে না, ওয়েবসাইট ইউ ভিজিট, এইসব জায়গায় আর কি ভিজিট আর কি সেভ করবে না, ইয়োর এমপ্লয়ার অর স্কুল, মানে যেসব জায়গায় আমরা যাচ্ছি সেগুলো আমরা সেভ করবে না, এই জন্য আমরা ইনকগনিটোটা ইউজ করি। এছাড়া কিন্তু আর কোনো কারণে না। তো এগুলো আমরা আগে থেকে জানি, আবার একটু রিভিউ করলাম। তো আমরা কি জানি এসইওটা কি? এসইওটা
আমরা মোটামুটি গত ক্লাসেও আর কি অনেক ভালো মতো জেনেছিলাম। তা আমরা একটু, আমি বলে রাখি, সবার কি মনে আছে এসইওটা কি? ধরেন আমি একটি গুগলে সার্চ দিলাম ইয়ারফোন প্রাইস ইন বিটি, ঠিক আছে? তো একজন ইয়ারফোন কিনতে গিয়েছে, সে ইয়ারফোন প্রাইস ইন বিটি লিখে সার্চ দিয়েছে। তো ইয়ারফোন বিডি প্রাইস লিখে সার্চ দেওয়ার কারণে সে দেখতে পাচ্ছে প্রথমে স্টারটেক, পরে দেখতে পাচ্ছে দারাজ, পরে দেখতে পাচ্ছে রায়ান্স, পরে গ্যাজেট। সে এখন স্টারটেকও চিনে না, দারাজও চিনে না, রায়ান্সও চিনে না। তাহলে সে কি করবে? তো আমরা নর্মালি যেটা মানুষ আছে, তারা কিন্তু সর্বপ্রথম স্টারটেকেই যাবে, ঠিক আছে? স্টারটেকে গিয়ে স্টারটেকের প্রাইজে এখানে গিয়ে তারপরে সে প্রথম যে যেগুলো আছে সেগুলো দেখা শুরু করবে। কি জন্য যাবে? সে কেন সেকেন্ড পেজে যাবে না? কারণ মানুষের একটি নর্মাল চরিত্র হলো গুগলের ফার্স্ট পেজে থেকেই সম্পূর্ণ শপিং থেকে শুরু করে সবকিছু সে করার চেষ্টা করে, ঠিক আছে? তো গুগলের ফার্স্ট পেজে আসাটাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। তো একজন আম, খুবই বিখ্যাত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে স্পেশালিস্ট, উনি বলেছিলেন যে একটি লাশ গুম করার সবচেয়ে বড় জায়গা হলো গুগলের সেকেন্ড পেজ। কারণ যদি আপনি লাশটাকে এই সেকেন্ড পেজে নিয়ে যান, তাহলে কিন্তু আপনি সেই লাশটাকে আর খুঁজে পাওয়া যাবে না। কারণ মানুষ দেখা যাচ্ছে যে সেকেন্ড পেজে আর যায় না, ফার্স্ট পেজে কিন্তু থেকে যায়, ঠিক আছে? তো এই কি জন্য এই কথা বলেছিলেন? এই কারণে যে এই যে এসইও, এই যে আপনার সার্চগুলো, বেশিরভাগ মানুষই ফার্স্ট পেজের পরে সেকেন্ড পেজে আর যেতে চায় না, ঠিক আছে? তার মানে যেই পেজগুলো ফার্স্ট পেজে আসে আছে, তার কিন্তু সেল বৃদ্ধি পাবে, ঠিক আছে? যেটা ফার্স্ট পেজে আসে তাদের কিন্তু সেল বৃদ্ধি পায়। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেন দরকার আমরা বুঝতে পেরেছি। যে এই যে স্টারটেক যিনি আছেন তার কিন্তু সেল বৃদ্ধি পাচ্ছে, সেকেন্ড পেজে যিনি আছেন তার থেকে সেল ফার্স্ট পেজে যিনি আছেন তাদের বৃদ্ধি পাচ্ছে। তো আমরা মোটামুটি সবাই আর কি জানি যে এসইওটা কি এবং এসইও দিয়ে কি কি হয়। তো আমরাই নর্মালি যেটা আর কি করি, আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি। তো এসইও নিয়ে সবাই আর কি মোটামুটি জানি। তো এসইও নিয়ে কেউ জানি না এমন কি কেউ আছে? মানে আমি যেটা বললাম এটা বুঝেননি এমন কি কেউ কি আছেন? ওকে, আমি বুঝতে পারলাম সবাই বুঝতে পেরেছেন। তো এসইওটা কি? আমরা যখন এসইও যদি যাই গুগলে, এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? তো যখন আমরা গুগলে কোনো কিছু সার্চ করি বা ইউটিউবে যখন কোনো কিছু সার্চ করি এবং এটা প্রথম দিকে আসে, সেটা কিন্তু আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। তো আমাদের বলেন তো, একটু চ্যাটে একটু জিজ্ঞেস করি আপনাদেরকে যে ইউটিউবে কিভাবে টাকা ইনকাম করা যায় বা রেভিনিউ জেনারেট হয়। আপনারা কি জানেন সবাই? কেউ কি জানেন যে আসলে রেভিনিউ কিভাবে জেনারেট হয় ইউটিউবে? মোহাম্মদ আকরাম ভাইয়া জানেন না? মিমু আপু জানেন না? তাহলে বুঝতে পারলাম বেশিরভাগই জানে না। তো আমাদের ইউটিউবে বেশিরভাগই ভিডিও আর কি জেনারেট হয় ওয়াচ টাইমের উপরে, ঠিক আছে? ওয়াচ টাইম এর উপরে আপনার রেভিনিউ জেনারেট হয়। মানে একজন ভিউয়ার কতক্ষণ আপনার একটি ভিডিও আর কি দেখবে, ভিউয়ার কত কত সময় আপনার একটি ভিডিও দেখবে, তার উপরে কিন্তু আপনার এই রেভিনিউ জেনারেট হয়। একটি উদাহরণ দেই, একটি উদাহরণ আমি দিতে পারি। যেমন ধরেন আমি একটি ডিম পোচের ভিডিও আর কি করেছি। তো এই যে ডিম পোচ আমি বানালাম, এই ডিম পোচের ভিডিও আরো 10 জন মানুষও কিন্তু করেছে। তো আমার কন্টেন্টটি যদি ইউটিউবের ফার্স্ট পেজে থাকে, তাহলে আমার ভিডিওটি যেভাবে দেখবে, আরো 10 জনের ডিম পোচের ভিডিও কিন্তু সেভাবে দেখবে না, ঠিক আছে? এবং আমার ভিডিওটি যদি খুবই মনোরঞ্জনকর হয়, তাহলে সে যদি মনে করেন আমার ভিডিওটি 10 মিনিটের হয় বা 1 ঘন্টারও হয়, তাকে যদি আমি খুবই সুন্দর মতো দেখাতে পারি, এই যে আমার 1 ঘন্টা ভিডিওর জন্য যে সময়টা আমি পাবো,
আমি অ্যাড দেখাবো বা যাই দেখাই, আমার যে ভিউয়ার সে যদি এনজয় করে, তো এই যে তার টাইমের জন্য যে আমি তাকে টাইম দিচ্ছি, মানে সে যে আমার এই ভিডিওতে যে টাইম স্পেন্ড করছে, এজন্য আমাকে ইউটিউব টাকা দিবে। তো আমরা বুঝতে পেরেছি আমার এই ভিডিওতে থাকার জন্য, মানে আমার ভিডিওতে দেখছে, এর জন্য রেভিনিউ কালেক্ট হয়, এবং এই টাকাটা আমাকে ইউটিউব পেমেন্ট দেয়। তাহলে কিসের জন্য পেমেন্ট দেয়? আমাদের এই ওয়াচ টাইমের জন্য। এখন যদি আমার ভিডিওটি প্রথম দিকে না আসতো, তাহলে আমার ভিউয়ারকে ক্লিক করতো, সেটা 2 মিনিটেরই হোক, 5 মিনিটেরই হোক, আর 10 মিনিটেরই হোক, আমার ভিউয়ারকে ক্লিক করতো। সবার কি মনে হয়? আমার ভিউ যদি ফার্স্ট পেজে না থাকতো তাহলে কিন্তু ক্লিক করতো না। তো এই যে আমারটা ফার্স্ট পেজে আসার যে একটি টেকনিক, সেটাকে কি বলছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সংজ্ঞা আমরা কি বলতে পারি? যদি আমি ইংরেজিতে বলি, তাহলে দ্য প্রসেস অফ গ্রোয়িং এনি ওয়েবসাইট অর এনি কন্টেন্ট organically through search techniques is called এসইও। আর বাংলায় আমরা কেমনে বলতে পারি? বাংলায় হলো, যখন কোনো ওয়েল অপটিমাইজড ওয়েবসাইট, যেমন একটু আগে দেখলাম স্টারটেক, অর এনি কন্টেন্ট, যেমন আমরা এই ডিম্পোজের ভিডিও বললাম, থ্রু এনি সার্চ ইঞ্জিন উইথ এনি while maintaining the rules and regulation and guidelines of সার্চ ইঞ্জিন রেগুলেশনস, ঠিক আছে? while maintaining the rules and regulations of the সার্চ ইঞ্জিন, ঠিক আছে, যে সার্চ ইঞ্জিনের সব রুলস এন্ড রেগুলেশন মেনে চলেছে, এবং সেই ওয়েবসাইটটি যদি সেভাবে, বা ওয়েবসাইটটি বা কন্টেন্টটি সেভাবে ডিজাইন করা হয়, যেমন যেন যেন আপনার ওয়েব যেন গুগলের রুলস এন্ড রেগুলেশন গুলো মেনে চলে, তাহলে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয়। ঠিক আছে? আর একটু ভালো মতো বলি, যদি কোনো ওয়েল অপটিমাইজ ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের রুলস এন্ড রেগুলেশন ফলো করে, যদি কোনো ওয়েবসাইটটি ডিজাইন করা হয় যেন সেই ওয়েবসাইটটির নির্দিষ্ট কিওয়ার্ড ধরে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করা যায়, তাহলে তাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। ঠিক আছে? কিছু বুঝতে পারেননি আশা করি। তো আমি যখন এটি কন্টেন্ট আর কি, যখন আমি ইউটিউবে দেই বা যে কোনো আমি সার্চ ইঞ্জিনে লিখি, যদি সেটা র্যাঙ্ক করে, অবশ্যই সার্চ গুগলের অ্যালগোরিদম অনুযায়ী, রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী মানতে হবে, তাহলে এটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। ঠিক আছে? কিছুটা বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? ওকে। না বুঝতে পারলে বলেন, আমি আবারও বুঝাই দিচ্ছি। ঠিক আছে, 3বারে বললাম, যদিও ঠিক মতো ইয়ে করতে পারিনি, বুঝতে পারেনি স্যার। ঠিক আছে, তাহলে আমরা বুঝাই। আমি বললাম, যদি কোনো একটি কন্টেন্ট, যদি কোনো কন্টেন্ট সার্চ ইঞ্জিনের রুলস এন্ড রেগুলেশন, মানে এর রুলস এন্ড রেগুলেশন মেনে, রুলস এন্ড রেগুলেশন ফলো করে, রেগুলেশন ফলো করে যদি ডিজাইন করা হয়, ডিজাইন যদি করা হয় যেন নির্দিষ্ট কিওয়ার্ড ধরে, কিওয়ার্ড ধরে র্যাঙ্ক করা যায়, ধরে তাকে সেই ইঞ্জিনের মধ্যে, এটা তো এটা ইঞ্জিনের, তাই না? ইঞ্জিনের মধ্যে র্যাঙ্ক করা যায়, তাকে তাকে আপনার এসইও বলে। ঠিক আছে মিম আপু, এখন কি ক্লিয়ার কিছুটা? আশা করি কিছুটা ক্লিয়ার। ওকে। তো একটু আগে যে আমরা বললাম, যে যেমন এখানে বললাম ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ, তো এগুলো কি? এগুলো কিন্তু কিওয়ার্ড, আর একটি হলো কি ফ্রেজ। ঠিক আছে?
তো কিওয়ার্ড এবং প্রিফেস কাকে বলে? তো কিওয়ার্ড মানে এটি শব্দ, এবং অনেকগুলো শব্দ মিলে যখন এটি ওয়ার্ড হয় তাকে বলা হয় কি ফ্রেজ। তাহলে বিষয়টা কি? আমি একটি উদাহরণ দিই, যেমন একটু আগে উদাহরণ দিয়েছিলাম যে ইয়ারফোন প্রাইজ ইন বাংলাদেশ, ইয়ারফোন মানে হলো একটি শব্দ, আর কি ফ্রেজ হলো ইয়ারফোন প্রাইজ ইন বাংলাদেশ, সেটা হবে কি ফ্রেজ। তাহলে আরেকটি উদাহরণ দিই, এখানে আরেকটি উদাহরণ লিখে রেখেছি আমি। কিওয়ার্ড হলো শপিং মল, আর একটি উদাহরণ যদি দিই, মানে কি ফ্রেজের উদাহরণ হলো বেস্ট শপিং মল ইন বিডি, সেটা হলো আমার উদাহরণ। ঠিক আছে, এটা একটা উদাহরণ। তো নেক্সট আমরা যদি একটু দেখি, আমরা বুঝতে পারলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, এবং কিওয়ার্ড এবং কি ফ্রেজ কি, এগুলো সব বুঝতে পারলাম। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অবশ্যই কোথায় হবে? সার্চ ইঞ্জিন গুলো হবে। তাহলে আমরা একটু সার্চ ইঞ্জিন দেখে আসি যে আমাদের এই সার্চ ইঞ্জিন গুলো কি কি, এটা একটু আমরা ঘুরে আসি। তো সার্চ ইঞ্জিন গুলো কি কি আছে, আমরা কি সব সার্চ ইঞ্জিন গুলো চিনি? তো সার্চ ইঞ্জিন গুলো যদি আমরা দেখে আসি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডাক ডাক গো এটি সার্চ ইঞ্জিন, আস্ক এটি সার্চ ইঞ্জিন যেটা অনেক আগে ছিল, বিং একটি সার্চ ইঞ্জিন, ইউটিউব এটি সার্চ ইঞ্জিন, গুগল এটি সার্চ ইঞ্জিন, আমাদের পিন্টারেস্ট একটি সার্চ ইঞ্জিন। ঠিক আছে, তারপরে বাইদু হলো চায়নার সার্চ ইঞ্জিন। বাংলাদেশের সার্চ ইঞ্জিনের নাম জানি আমরা সবাই, বাংলাদেশের বাংলাদেশের সার্চ ইঞ্জিনের নাম জানি আমরা, বাংলাদেশের সার্চ ইঞ্জিনের নাম হলো পিপিলিকা। ঠিক আছে, বাংলাদেশি সার্চ ইঞ্জিনের নাম হলো পিপিলিকা। তো এগুলো হলো সার্চ ইঞ্জিন। তো এইগুলো সার্চ ইঞ্জিনে যখন আমার ফার্স্ট পেজে আসে, তাহলে আমাকে কি বলে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। তাহলে মিমাপো ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এখন আমরা বুঝি যে হাউ এসইও ওয়ার্কস, এসইওটা আসলে কিভাবে কাজ করে, নিশ্চয়ই কোনো এর মধ্যে মেকানিজম আছে, সেটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। এটা তিন ভাবে কাজ করে, একটা হলো ক্রলিং, পরে ইন্ডেক্সিং, পরে হলো র্যাঙ্কিং। ঠিক আছে, তো ক্রলিং কাকে বলে, ইন্ডেক্সিং কাকে বলে, আর র্যাঙ্কিং কাকে বলে, সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। যখন আমাদের এই এসইও গুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে আর কি ঢুকে, যখন আমি একটি ওয়েবসাইট বলেন বা একটি কন্টেন্ট বলেন আমি যখন ইন্টারনেটে পাবলিশ করি, তখন যে গুগল আছে, গুগল তার একটি চারিত্রিক বট, ঠিক আছে, এটা একটা বট বলতে পারেন বা একটি মাকড়সার মতো একটি জিনিস বলতে পারেন, এটা বলতে পারেন অদৃশ্য জিনিস, আপনি দেখতে পারবেন না চোখে। ঠিক আছে, তো কি করে, এই কন্টেন্টটা এভাবে পড়ে যায়। ঠিক আছে, এভাবে ডান দিকে বাম দিকে এভাবে করে পড়ে যায়। তো পড়ে গিয়ে ও বোঝার চেষ্টা করে আসলে এর মধ্যে আপনি কি নিয়ে এই কন্টেন্টটি লিখেছেন। ঠিক আছে, তো এখানে কি লিখেছে দেখি, সার্চ ইঞ্জিন স্পাইডার্স ক্রলিং ইয়োর ওয়েবসাইট অ্যান্ড ট্রাইস টু আন্ডারস্ট্যান্ড ইয়োর পেজ কন্টেন্ট। ঠিক আছে, যে প্রথমে পড়ে যায়, পড়ে গিয়ে আপনি পেজে কি লিখেছেন সেটা পড়ার চেষ্টা করে, সেটা কন্টেন্ট হোক সেটা যেই হোক, সেটা কন্টেন্ট পড়ার চেষ্টা করে। Your site is indexed under the relevant categories and search engine terms. তো ধরেন আপনি এখানে কি করেছেন, ধরেন আপনি ফুড রিলেটেড একটি কন্টেন্ট লিখেছেন, ওকে। তো এই ফুড রিলেটেড কন্টেন্ট ও এখান থেকে ঢুকে গিয়ে ও বুঝতে পেরেছে। তো এটা বুঝার পরে ও এটাকে আলাদাভাবে ভাগ করে নিবে। ঠিক আছে, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। ধরেন এটা হলো আপনার ভেহিকেলস, এটা হলো গেমিং, এটা হলো ফুড। তাহলে বলেন তো, এরকম যদি আলাদা আলাদা করে ভাগ করা থাকে, ও এটা বুঝলো যে ফুড টাইপের একটি কন্টেন্ট, তাহলে সে কোথায় রাখবে এটা? ও বুঝবে যে এটা যেহেতু ফুড টাইপের কন্টেন্ট, তাহলে সে ফুড টাইপের কন্টেন্টের মধ্যে রাখবে। আমরা বুঝতে পেরেছি? যদি দেখে এটাকে আরো কিছু ভাবে ভাগ করা যায়, তাহলে সে আরো ভাবে ভাগ করে দিবে। আমার কথা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? এটা যদি আরো ক্যাটেগরি থাকে, সেভাবে সে আলাদা করে আরো ভাগ করে দিবে। ঠিক আছে, তো সুন্দর মতো ও
ক্যাটেগরি করে ভাগ করে নিল। তো এভাবে ভাগ করে সুবিধা কি হলো? সুবিধা হলো যে যখন কেউ সার্চ ইঞ্জিনে সার্চ দিবে, তখন ও কিন্তু ইজিলি জিনিসটাকে তার ইউজারের সামনে দেখাতে পারবে। আমরা কি বুঝতে পেরেছি? ও যেহেতু ভাগ করে রেখেছে, যখন দরকার সাজিয়ে রেখেছে, যখন একটা ইউজার সার্চ দিবে, যেমন মনে করেন ফুড দিয়ে সার্চ দিল, তাহলে ও ইজিলি খুঁজে পাবে না, যেহেতু আগেই কিন্তু সাজিয়ে রেখেছে। যেমন আপনার লাইব্রেরির মতো, যদি আপনার বইটি খুঁজে সাজিয়ে রাখেন, ইজিলি আপনি বের করে নিয়ে এসে দিতে পারবেন। সেই একই রকম, নেক্সট টাইম হোয়েন এ ইউজার সার্চেস অ্যান্ড ইন ম্যাচেস ইয়োর টপিক অফ ইয়োর কন্টেন্ট, ইয়োর ওয়েবসাইট উইল র্যাঙ্ক অন এসইআরপি। তো এসইআরপি মানে কি? এসইআরপি মানে হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমরা যে রেজাল্টটার পেজে দেখি, সেটা হলো রেজাল্ট পেজ। তো আমরা বুঝতে পারলাম এখন যে আসলে বিষয়টি ভিতরে কি কি হয়। তো এটা তো আমরা নর্মাল ভাবে বোঝার চেষ্টা করলাম। তো আমরা একটু চেষ্টা করি টেকনিক্যাল ভাবে আসলে ভিতরে কি হয়। টেকনিক্যাল ভাবে যেটা হয়, আরেকটু ভাবে বোঝার চেষ্টা করলাম, যে আমাদের যে এই যে বটটি আছে, বটটি আমার পেজের মধ্যে আর কি ক্রলিং করার চেষ্টা করে। ক্রলিং করার পরে এই পেজগুলোকে অ্যানালাইজ করার চেষ্টা করে। পরে এই সব ডাটাগুলো একটি স্টোরেজের মধ্যে ডাটাগুলো আর কি রাখে। পরে একটি ইউজার যখন ডাটাগুলো আর কি মনে করেন যে ফুড, যেমন বললাম, এটা যেহেতু ফুড ছিল, ধরেন ফুড টাইপের ছিল, তো একজন ইউজার ফুড দিয়ে সার্চ দিয়েছে, ঠিক আছে? তাহলে ফুড দিয়ে সে ফুডের অ্যালগোরিদম এখানে খাটাচ্ছে, ইউজ হচ্ছে, তখন সে ফুডের ডাটা এখানে পাঠাচ্ছে। তো এখানে যে কন্টেন্টটি, এই ফুডের কন্টেন্টটি যে এখানে গেল, স্টোর ডাটা, এই ফুডের কন্টেন্ট এখানে চাচ্ছে আমাকে ফুডের ডাটাটা একটু দেখাও। তখন এখান থেকে ফুডের ডাটা অ্যালগোরিদমে সার্চ করে তাকে এখানে দেখান। তো আমরা বুঝতে পারলাম আসলে ভিতরে কিভাবে হচ্ছে। যদি কেউ ক্লিয়ার না হন আমাকে বলেন যে এসইওটা আসলে কিভাবে হচ্ছে। আমরা যা যা লিখছি সেটা সে ইন্ডেক্স করছে, ইন্ডেক্স করে সে ইউজারকে দেখাচ্ছে। আমরা সবাই ক্লিয়ার? যারা ক্লিয়ার হচ্ছে না আমাকে বলেন, আমি সুন্দর মতো বুঝিয়ে দিব। 100 বার বুঝাবো, আমার সমস্যা নেই, কিন্তু বুঝাতে হবে, বুঝতে হবে। সবাই ক্লিয়ার? তো এখন হলো টাইপস অফ এসইও। তো এসইওর, তো টাইপস অফ এসইও, তো টাইপস অফ এসইও আমরা দেখবো যে এসইও আসলে কয় টাইপের হয়ে থাকে। তো এসইও আমরা বলবো নৈতিকতার দিক থেকে, নীতিকতার, নীতিকতার দিক থেকে, ঠিক আছে, নৈতিকতা বা নীতিকতার, নীতিকতার, যে আপনার মেন্টালিটি কেমন, বা এটা ভালো নাকি খারাপ, ঠিক আছে? কি বললাম? ভালো না কি খারাপ, ওকে, তার দিকে ভিত্তি করে আর কি ক্লাসিফিকেশন করা যায়। তাহলে কিভাবে ক্লাসিফিকেশন করা যায়? নৈতিকতার দিক থেকে ক্লাসিফিকেশন করা যায় হলো 4 টাইপের, ওকে। ইথিক্সের উপরে নির্ভর করে, বা নৈতিকতার দিক থেকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। কি কি ভাগের? তো আমরা কি বলবো, আমি আগে একবার করে বুঝিয়ে দিই, সেটাকে বলেন হোয়াইট হ্যাট এসিও, তার মানে সাদা টুপি, ঠিক আছে। ব্ল্যাক হ্যাট এসিও মানে হলো কালো টুপি। গ্রে হ্যাট এসিও মানে হলো দুইটার মিক্স আপ, ঠিক আছে। নেগেটিভ হ্যাট এসিও মানে ব্ল্যাক হ্যাটের মতো কিন্তু ব্ল্যাক হ্যাট না, ওকে। অন্যের উপর ব্ল্যাক হেড করা হলো নেগেটিভ এসইও। তো আমি যেটা বললাম এটুকু বুঝতে পেরেছেন? জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম 4টার। আমরা ডিটেলস একটু পরে পড়বো। যেটা বললাম আমরা কি সবাই বুঝতে পেরেছি? আরেকবার বলি, হোয়াইট হেড হলো সাদা টুপি, হোয়াইট হেড হলো ভালো, সাদা টুপি, ব্ল্যাক হেড হলো খারাপ, কালো টুপি, গ্রে হেড হলো মিক্স আপ, আর নেগেটিভ হ্যাট হলো অন্যের উপর কালো টুপি ব্যবহার করা। আমরা কি বুঝতে পেরেছি?
এটা হলো একটা ছোটভাবে বুঝিয়ে দিলাম। তো এটা হলো আমাদের নৈতিকতার দিক থেকে বা ইথিক্সের উপর ব্যবহার করে। আর যদি অন্যান্য ভাবে, এসিও কত প্রকারের হতে পারে, তো যদি অন্যান্য ভাবে বলি, অন্যান্য ভাবেও কিন্তু চার ভাবে এসিও প্রকারভেদ বলা যায়। কি কি ভাবে? আদার টাইপস, অন্যান্য ভাবে কি কি ভাবে হতে পারে? একটি হলো অন পেজ। যদি আমি পেজের মধ্যে বসে বসে যদি এসিও করি, তাহলে সেটাকে অন পেজ বলে। ঠিক আছে? পেজের মধ্যে বসে বসে করলে আমার অন পেজ বলে। অফ পেজ হলে অফ পেজ। যদি আমি পেজের মধ্যে না থেকে অন্য পেজ থেকে আমার পেজে বসে যদি কোনো এসিও করি, তাহলে সেটাকে অফ পেজ বলে। টেকনিক্যাল পেজ, যদি আমি কোড বেসড কোনো এসিও করি, সেটাকে আমার টেকনিক্যাল এসিও বলে। আর লাস্টে হলো লোকাল এসিও, যদি আমার লোকেশন বেসড কোনো এসিও করি, সেটা আমার লোকাল এসিও। তো আমরা কি অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, লোকাল নিয়ে একটু ধারণা হয়েছে সবার? ঠিক আছে, আমি আবার বলছি। যদি আমার মনে করেন এটা আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের মধ্যে বসে করলে, ওয়েবসাইটের মধ্যে বসে করলে আমার এটা অন অন পেজ। যদি আমি ফেসবুকের মধ্যে বসে, ফেসবুকে বসে আমি যদি ওয়েবসাইটের এসইও করি, তাহলে আমার অফ পেজ। ঠিক আছে? আমি যদি ওয়েবসাইটের মধ্যে কোডিং এর কাজ করি, তাহলে আমার টেকনিক্যাল, টেকনিক্যাল এসইও। আর যদি আমি আমার ওয়েবসাইটের মধ্যে আমার লোকেশন নিয়ে কাজ করি, তাহলে আমার লোকাল এসইও। সবাই ক্লিয়ার? একটু ক্লিয়ার হই, পরে আমরা ডিটেলস ভাবে বুঝতে পারবো। কিছুটা ক্লিয়ার হয়েছি? নিয়ে বাবু, কিছুটা ক্লিয়ার হয়েছি? ওকে, এখন আমরা ডিটেলস ভাবে বোঝার চেষ্টা করি। হোয়াইট হ্যাট এসইও কাকে বলে? হোয়াইট হ্যাট এসইও হলো যে এমন এসইও টেকনিক যা গুগলের সুপারিশকৃত পদ্ধতি, যে কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটের র্যাঙ্কিং করার জন্য ব্যবহৃত হয়। এই পদ্ধতি অনুসরণ করে আপনি গুগলের গাইডলাইনগুলো মেনে চলেছেন, বা গুগল আপনাকে ওয়েবসাইটকে অনলাইনে নেতিবাচকতা ছাড়াই আপনাকে ভালো মতো প্রসার করতে হেল্প করছে। ঠিক আছে? মানে সব ভালো কাজ করা হলেও আপনার হোয়াইট হ্যাট এসইও। তাহলে হোয়াইট হ্যাট এসইওর মধ্যে আপনার কি কি টেকনিক গুলো আছে? সব ভালো কাজ হলো আপনার হোয়াইট হ্যাট এসইও। তাহলে হোয়াইট হ্যাট এসইওর মধ্যে কি কি চলছে? একটি হলো আপনার ওয়েবসাইটে সর্বোচ্চ মানের কন্টেন্ট প্রকাশ করা। আপনি যদি গুগলের, গুগল কিন্তু সবসময় মনোযোগ দেয় আপনার ওয়েব পেজ বা ওয়েবসাইটের সার্চারদের সমস্যাগুলো ভালো মতো সমাধান করছেন নাকি। যদি সার্চার আপনার পৃষ্ঠায় থাকা বা আপনার কন্টেন্টে থাকার বিষয়বস্তুর সাথে সন্তুষ্ট নাকি, যদি আপনার, আপনি যদি এসে আপনার সার্চারদের সমস্যাগুলো সমাধান করে দেন, তাহলে কিন্তু আপনার সার্চাররা বারবার আপনার পেজেই আসবে। তো ধরেন আপনি একটি ডিম পোচের ভিডিও দিয়েছেন। তো এই ডিম পোচের যে কন্টেন্ট বা ভিডিও যেটাই বলি, সে যদি ডিম পোচের ভিডিও দেখতেই আসে, তাহলে কিন্তু সে আপনার পেজে আরো অন্যান্য রেসিপি দেখতে কিন্তু আসবে। ঠিক আছে? সে যদি সন্তুষ্ট হয় আপনার সেই ডিম পোচের এক্সপিরিয়েন্স দেখে। ঠিক আছে? কারণ সে দেখবে যে আপনার সেই ডিম পোচের ভিডিও বা এক্সপিরিয়েন্স দেখে তার যদি মনে হয় যে না, উনি ভালো পারে, তাহলে সে পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো দেখার জন্য সে এক্সপিরিয়েন্স আরো ভালো পাবে, এবং মনে করবে যে আরো বেটার কিছু আমি তার কাছ থেকে আশা করি। এবং এই যে আশা থেকেই সে, গুগলও মনে করবে যে ওনার কাছ থেকে আরো বেটার, আরো কয়েকজন আর কি বেটার কিছু চিন্তা করতে পারে। ঠিক আছে? এটাই হলো আমাদের ওয়েবসাইটে সর্বোচ্চ মান কন্টেন্ট প্রকাশ করা। তারপর হলো ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করা। গুগল আর কি চিন্তা করে যে কেউ যদি আসে, বিষয়টা একরকমই। মনে করেন একটি ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, যদি আপনার ওয়েবসাইটটি ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে, তাহলে যে কেউ এসে
আপনার ইউজার ফ্রেন্ড যদি দেখা, মনে করেন একটি ওয়েবসাইট বানিয়েছেন কিন্তু ওয়েবসাইটটি দেখলেন যে খুবই বাগি, ঠিক আছে, ভালো মতো লোড হয় না, তাহলে কিন্তু কেউই সে ওয়েবসাইটে থাকতে চাইবে না, সেটা যে ওয়েবসাইটই থাকুক। কিন্তু একজন একটি ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটে এসে দেখলো যে ওয়েবসাইটটি খুবই ক্লিন এবং খুব সুন্দর মতো অপারেট হচ্ছে, তাহলে কিন্তু সে ওয়েবসাইটে থাকতে চাইবে। তো এজন্য আমরা যদি আমাদের ইন্টারফেসটা এমনভাবে গ্রো করি যেটা মোবাইলেও আর কি ভালো মতো দেখা যায়, পিসিতেও ভালো মতো দেখা যায়, টিভিতেও ভালো মতো দেখা যায়, তাহলে কিন্তু আমাদের গুগল আমাদের ওয়েবসাইটটিকে বা আমাদের কন্টেন্টকে সবাই কাছে শো করবে, যাতে আমাদের কন্টেন্ট কি আরো উপরের দিকে উঠে এবং জনপ্রিয় হয়ে উঠে। সোশ্যাল মিডিয়ার পৃষ্ঠার দিকে শেয়ার করা, তো আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইউটিউব, টুইটার, এসব জায়গায় যদি আমরা শেয়ার করি, সেই সব জায়গার যে লোক যারা আছে, যেসব জায়গায় যে মানে ট্রাফিক যেগুলো আছে, সেগুলো আমরা আমাদের পেজে ট্রাফিক হিসাবে বা ভিউয়ার হিসাবে কনভার্ট করে নিতে পারবো। আরেকটি হলো এইচটিএমএল অপটিমাইজ করা। যদি আমাদের ওয়েবসাইটটির যদি এইচটিএমএল অপটিমাইজ করি, তাহলে যেমন একটি রেসপন্সিভ ওয়েবসাইট করি, যেমন আমার ধরেন মোবাইলে যদি ভালো মতো শো না করছে, পিসিতে ভালো মতো শো না করছে, এরকম যদি আমরা সব সব সময় যদি দেখি সব জায়গায় সব প্ল্যাটফর্মে ভালো মতো শো করছে, তাহলে কিন্তু একটা ইউজার এক্সপিরিয়েন্স ভালো থাকে। তাহলে আর কি আমার এই ওয়েবসাইটটি হোক বা আমার কন্টেন্টটি হোক সবার কাছে শো করবে। জি, ওই একই কথাই, অনেকটা একরকমই। তো যাই হোক, আমরা যেটা বললাম যে আমরা যদি সবকিছু ভালো মতো করি, আমাদের কন্টেন্টটি ভালো মতো শো করি এবং আমাদের সর্বোচ্চ মানের কন্টেন্ট গুলো আর কি প্লেস করি, ভালো মতো কিওয়ার্ড গুলো দেই, তাহলে কিন্তু আমাদের র্যাঙ্কিংটি অর্গানিকলি আমাদের গুগলকে দেখাবে যে আমাদের কন্টেন্টটি বেটার এবং সবার থেকে উন্নত। ঠিক আছে। তো এরপরে আমরা এখানে দেখবো ব্ল্যাক হ্যাট এসিও। তো ব্ল্যাক হ্যাট এসিও কি? তো ব্ল্যাক হ্যাট এসিও হলো, যেমন আমরা একটু আগে দেখলাম যে হোয়াইট হ্যাট এসিও হলো আপনার কিন্তু আস্তে আস্তে আপনার গুগলের ফার্স্ট পেজে যাবে, কিন্তু ব্ল্যাক হ্যাট এসিও যেমন আপনার খুবই ইজিলি গুগলের ফার্স্ট পেজে যাবে, ঠিক একইভাবে গুগলের সার্চের অ্যালগোরিদম থেকেও কিন্তু চলে যাবে, মানে সার্চের যে পেজ আছে সেখান থেকে চলে যাবে। ঠিক আছে, দেখেন আমি এই কথাটি এখানে লিখেছি যে গুগলের ব্ল্যাকেট এসিও হলো দ্রুত ফলাফল পাওয়ার একটি উপায়। ঠিক যেমন এটি আপনার সাইটটিকে গুগলের সার্ভার থেকে মুছে ফেলার দ্রুত উপায়। গুগলের ব্ল্যাকহেড এসিও টেকনিকগুলি সবই গুগলের অ্যালগোরিদমের ম্যানিপুলেশন এবং এক্সপ্লয়েশনের নিয়ে কাজ করে। তো গুগলের অ্যালগোরিদমে কিছু টেকনিক আছে যেগুলোতে আপনার পেজটিকে উপরের দিকে উঠানোর কাজ করার জন্য আর কি ব্যবহৃত করা হয়। তো সেগুলাকে মিসইউজ করে ব্ল্যাক হ্যাট এসইও ব্যবহার করা হয় যাতে আপনার পেজটি উপরের দিকে উঠে। তো এগুলো আমরা ব্যবহার করব না। এর কারণ হলো যে এগুলো শুধুমাত্র স্বল্প সময়ের জন্য ব্যবহৃত হয়, কারণ যখন গুগল দেখে যে আপনার পেজটি সে উদ্দেশ্য পূরণ করছে না, যে জন্য আপনার আর কি পেজটি বা কন্টেন্টটি করা হয়েছিল, শুধুমাত্র ক্লিক পাচ্ছে। যেমন একটি উদাহরণ দেই, যেমন উপরে লেখা ছিল ধরেন যে হাউ টু হাউ টু বিকাম রিচ, হাউ টু বিকাম রিচ ইন 1 মিনিট বা ইন 1 ডে, ওকে, হাউ টু বিকাম রিচ ইন ওয়ান মান্থ, এরকম একটি কন্টেন্ট আপনি দেখলেন। ঠিক আছে, এটি ভিডিও দেখলেন। তো ভিডিও দেখার পরে যখন আপনি এখানে ক্লিক করলেন, পরে দেখলেন যে আমার সেই ডিম পোচের ভিডিও। তো আপনি যে প্রবলেমের জন্য, আপনার প্রবলেম কি, আপনি বড় লোক হতে যাচ্ছেন, কিন্তু আপনি গিয়ে পেলেন একটি ডিম পোচের ভিডিও। তাহলে আপনি যে প্রবলেম নিয়ে আসছিলেন সেটা সলিউশন কি পেয়েছেন? সেটা কিন্তু সলিউশন পাননি। কিন্তু গুগল দেখবে যে বেশিরভাগই ক্লিক পড়ছে। ঠিক আছে, তো এই যে ক্লিক পড়ছে, তার মানে কি, গুগল কিন্তু বুঝবে যে এটা আপনার ব্ল্যাক হেড এসইও টেকনিক ব্যবহার করছে। আমরা কি বুঝতে পেরেছি?
আশা করি আমাদের কিছুটা বোঝা হয়ে গিয়েছে যে আসলে বিষয়টা কি। তো ব্ল্যাক হ্যাট এসইওর কিছু টেকনিক আছে। একটা হলো লিঙ্ক স্প্যামিং। লিঙ্ক স্প্যামিংটা হলো যে আপনার যে লিঙ্কটা আছে, যেমন আমি ফেসবুকে বলেছি কি, যে একটি পেজ থেকে সর্বোচ্চ 5টির বেশি আমরা শেয়ার করব না। ঠিক আছে? মনে আছে? একটি ফেক অ্যাকাউন্ট থেকে আমরা 5টির বেশি লিঙ্ক বা 10টির লিঙ্ক আমরা বেশি শেয়ার করব না। এটাও কিন্তু আমাদের একরকম লিঙ্ক স্প্যামিং এর মতোই। কিন্তু যেহেতু আমরা 10টা বেশি করছি না, তাই আমাদের কিন্তু লিঙ্ক স্প্যামিং ধরা হচ্ছে না। ঠিক আছে? কিন্তু যদি আপনি সব জায়গায় লিঙ্ক আর কি শেয়ার করতে থাকেন, তাহলে কিন্তু লিঙ্ক স্প্যামিং এর মধ্যে ধরে যাবে। ওকে? তারপর হলো কিওয়ার্ড স্টাফিং। তো কিওয়ার্ড স্টাফিং এর একটা উদাহরণ আমি কিন্তু এখনই দেখালাম, যে যদি আমার রিলেভেন্ট কিওয়ার্ড যদি না হয়, তাও যদি আমার কন্টেন্টের মধ্যে আমি কিওয়ার্ড দিতেই থাকি, এটাকে কিন্তু কিওয়ার্ড স্টাফিং বলে। অতিরিক্ত অপটিমাইজ ট্যাগস এবং কিওয়ার্ডস। তো যেটা আমার আসলে আমার কিওয়ার্ড না বা ট্যাগ না, সেটাকে আরো সুন্দর মতো উপস্থাপন করে আমার এইচটিএমএল গুলো করা বা ট্যাগ গুলো করা বা হেডিং গুলো ওভাবে লেখা, এগুলো কিন্তু আমার ব্ল্যাক হেড টেকনিক্স এর মধ্যে আসে। যেমন আমার এখানে ফ্রুট আছে, ঠিক আছে, আমার অ্যাপেল আছে, অ্যাপেলের একটা ছবি দিয়েছি। ঠিক আছে? তো অ্যাপেলের ছবি দিয়েছি, এটা তো আমার ফ্রুট, আমি ফ্রুট দিলাম। ঠিক আছে? তো আমি কিওয়ার্ডের মধ্যে ট্রিও দিয়ে দিলাম। তো আমার মনে হলো আমি আরো কিছু দেই, আমি প্ল্যানেট দিয়ে দিলাম। অ্যাপেল, অ্যাপেল তো খায়, আমি ইটু দিয়ে দিলাম। ঠিক আছে? তো আমার যেভাবেই মনে হয়, যেটা আমার র্যাঙ্কিং এর উপরের দিকে আসছে, যা একটা মানুষ সার্চ দিতে পারে, তো এভাবে আমি কিওয়ার্ড স্টাফিং শুরু করে দিলাম। আশা করি বুঝতে পেরেছি। যেগুলো আমার উপরে র্যাঙ্কিং এ আসবে, সেরকম কিওয়ার্ড গুলো স্টাফিং করাই কিন্তু কিওয়ার্ড স্টাফিং। একইভাবে আমাদের অপটিমাইজড এইচটিএমএল এবং হেডিং করাও বিষয়টি সেরকম। অতিরিক্ত ছবি ব্যবহার করাও বিষয়টি সেরকম। বেশি ছবি ব্যবহার করা যাবে না। হিডেন টেক্সট এবং লিঙ্ক, যেমন ধরেন এই যে আমরা এই লেখাটা দেখছি, এই লেখাটাকে আমি মনে করেন একটা লিঙ্ক করে দিলাম। আমরা মনে আছে আমরা কিভাবে লিঙ্ক করতে পারি? লিঙ্কডইনের মধ্যে আমরা দেখেছিলাম আর্টিকেলের সময় কিভাবে লিঙ্ক করা যায়। মনে আছে সবার? তো এটাকে আমি লিঙ্ক করে, এটা যদি আমি এই এইটার কালার করে দেই, তাহলে কি আমরা দেখতে পারবো? এই লেখাটা দেখা যাবে? তো এটা যদি আমি এই কাজ করি, এই টেক্সটের কালার আমি করে দিলাম এইটার কালার। ঠিক আছে? এটাকে ব্যাকলিঙ্ক করে দিলাম, আর এটার কালার করে দিলাম এইটার কালার। ঠিক আছে? আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে কিন্তু এটা দেখা যাবে না। ঠিক আছে? তো এই টেক্সটটা দেখা গেল না। কেউ এসে ভুলে ক্লিক করে দিল, সে বুঝতেও পারলো না, সে আমি যেখানে নিয়ে যেতে চাই সে চলে গেল। আমরা কি বুঝতে পেরেছি? তো এটা হলো একটি টেকনিক আপনার ইউজারকে আপনি যেখানে চান সেখানে নিয়ে যাওয়ার। তো এগুলো আমরা ব্যবহার করব না। আর ব্যাকলিঙ্ক কেনা, এটাও আমরা বুঝি। ব্যাকলিঙ্ক কেনা যায়। কপি টেক্সট করা, তো আরেকজনের জিনিস আমরা টেক্সট কপি করে দিব না। আমি একটু আগেও বলেছি আমাদের ইসে ক্লাসে, আমরা অবশ্যই অন্য কারো জিনিস কপি করলে তাকে আমরা তার রেফারেন্স দেই। যদি আমরা রেফারেন্স না দিই তাহলে কিন্তু সম্পূর্ণ কপি হয়ে যায়। তো এই সমস্ত কার্যকলাপ নিম্নমানের কন্টেন্টকে পরিণত করে এবং বিজনেস ওনাররা বা ইউজাররাকে সন্তুষ্ট করার জন্য কন্টেন্ট তৈরি করা নিয়ে চিন্তিত নয়, তারা কেবল র্যাঙ্কিং চায়। তো ব্ল্যাক এসিও টেকনিক গুলোর বড় সুবিধা হলো ইউজাররা ওয়েবসাইটগুলো ছেড়ে যায়। ছেড়ে যাবে না বলেন? সে একজন বড় লোক হতে চেয়েছিল, সে পেয়েছে ডিম পোচ, তাহলে সে অবশ্যই ডিম পোচের ভিডিও দেখার জন্য আসেনি, তাহলে সে কিন্তু সেখানে থাকবে না। তো ওয়েবসাইট গুলো ছেড়ে যাবে, কারণ তারা বুঝতে পারবে যে ইনফরমেশন গুলোর জন্য এসেছিলেন, তারা কিন্তু সেজন্য আসেননি। তো এই টেকনিক গুলো হোয়াইট হ্যাট এসিওর জন্য টাকা কি খরচ করেন, কিন্তু তার থেকেও বেশি খরচ করেন, কিন্তু সেই পরিমাণ তারা আনসার পান না। আমরা আসলে বুঝতে পেরেছি। এখন হলো গ্রে হ্যাট এসিও।
তো গ্রে হেড এসিও কিরকম হতে পারে, আপনাদের কোনো ধারণা আছে? নাম শুনে কি মনে হচ্ছে? গ্রে হেড এসিও হবে আমাদের ব্ল্যাক এবং হোয়াইটের সংমিশ্রণ। ঠিক আছে, ব্ল্যাক এবং হোয়াইটের সংমিশ্রণ হলো গ্রে। ঠিক আছে, হোয়াইটেড এসিও ইতিমধ্যে এসিও দুটি পদ্ধতির মিশ্রণ। নাম থেকেই বোঝা যায় এটি গ্রে এরিয়া থেকে থাকে, বোঝা যায় এর মানে হলো সঠিক কাজ করছে কিন্তু গুগলের কিছু নীতিমালাও লঙ্ঘন করছে। ঠিক আছে, তো গুগল কখনোই এই টেকনিকগুলো ব্যবহার জন্য নিষিদ্ধ করতে বলতে পারে না, কিন্তু বিজনেসের ভাবমূর্তি নষ্ট করতে পারে। তো গুগলকে এই সাইটগুলো র্যাঙ্কিং বন্ধ করতে বাধ্য করতে চাইলে করতেও পারে। তো কিছু র্যাঙ্কিং এর টেকনিকগুলো হলো অদক্ষ বট দ্বারা কন্টেন্ট প্রকাশ করা। যদি আপনি চ্যাট জিপিটি হোক বা যেটাই হোক, জাস্ট কপি করে পেস্ট করে দেন, এটা কিন্তু আপনার অদক্ষ বট দিয়ে কন্টেন্ট প্রকাশ করা, মানে এআই আর কি বলে। তো জাস্ট এআই দিয়ে নর্মাল ভাবে কপি পেস্ট করা জিনিসটা, এটাও কিন্তু আপনার ব্যাক হোয়াইট গ্রে হ্যাট এসিওর মধ্যে পড়বে। মিথ্যা রিভিউর জন্য অর্থ প্রদান করা, অন্য কাউকে যদি আপনি বলেন আমার জন্য একটি রিভিউ দিয়ে দাও, সেজন্য আপনাকে কিন্তু গুগল কিছু বলতে পারবে না, কিন্তু এটি টেকনিকটা বেটার না, তাই এই জন্য গ্রে হ্যাট। লিঙ্ক বিনিময় করা, আপনার ফ্রেন্ডকে বলে দিলেন এই আমার লিঙ্কটি সবার জায়গায় ছড়িয়ে দাও, তো এটা কি, এটা অবশ্যই ভালো কাজ করা? এটা তো ভালো না। ঠিক আছে, তো এটা তো অর্গানিক হলো না, এজন্য কি, এটা অবশ্যই গ্রে হেটের মধ্যে পড়ে। ক্লিক বেস শিরোনাম সহ আর্টিকেল প্রকাশ করা, তো আপনি একটি আর্টিকেল দিলেন যে, যেমন বললাম, এমন একটি ডিম দিস, মানে এরকম একটি ক্লিক বেট দিলাম, যেটা দিয়ে আর কি, ক্লিক বেট টাইপের ভিডিও কিন্তু অনেকই হয়, যেরকম মনে করেন ক্লিক বেট টাইপের ভিডিও আর কি অনেকেই দেয় আর কি, যে আমি ডিম পোচ করতে গিয়ে শাহরুখ খানের সাথে দেখা করলাম, তো দেখা গেল সে টিভির মধ্যে শাহরুখ খানকে দেখেছে। তো এরকম আর কি আপনার ক্লিক বেট টাইপের ভিডিও আর কি দেয়, অনেক টাইপের ক্লিক বেট টাইপের ভিডিও আর কি হয়। তো ক্লিক বেট টাইপের শিরোনাম দিয়ে আর্টিকেল প্রকাশ করা, তো এটাও কিন্তু আপনার গ্রে হেড টাইপের এসিও। ঠিক আছে, ভিডিওটি আছে ঠিকই, সবকিছুই আছে, কিন্তু টোটাল যেটার জন্য আর কি এসেছে সেটা আর কি নেই। তো কিছু বিজনেসের এই টেকনিকটি হোয়াইট হেডের সাথে হোয়াইট হেডের সাথে পদ্ধতির চেষ্টা করে, আবার ব্ল্যাক হেডের সাথেও আর কি চেষ্টা করে এবং মনোযোগ দিয়ে ব্যবহার করে, কিন্তু এটি বেশ ভালো কাজ করে। ঠিক আছে, তো গ্রে হেড এসিও ভুল পথে চলে যায়, তার এরই জন্য সম্পূর্ণ এটার উপর নির্ভরশীল না করাই বেটার। ঠিক আছে, তো আমরা গ্রে হেডটা বুঝতে পারলাম। তো আরেকটু আমি বলে দিই, বুঝিয়ে দিই যে ব্ল্যাক হেড এবং হোয়াইট হেডের মধ্যে পার্থক্যটা একটু বুঝিয়ে দিই। তো ব্ল্যাক হেড এবং গ্রে হেডের মধ্যে কি কি পার্থক্য আসে, একটা হলো ডোরওয়ে পেজেস। ব্ল্যাক হেড আপনার কিছু ডোরওয়ে পেজেস করে ফেলে, ডোরওয়ে পেজেস মানে কি, এমন কিছু ওয়েব পেজ বানিয়ে দেয় যেগুলোর মধ্যে আপনার কি কিওয়ার্ড কিওয়ার্ড বেশি হয়, কিওয়ার্ড স্টাফিং বেশি হয়। ঠিক আছে, কিওয়ার্ড বেশি থাকবে, তারপর আপনার মানে কোনো জায়গায় আর কি রিডাইরেক্ট করবে, এরকম আর কি ল্যান্ডিং পেজ হবে, কিওয়ার্ড করবে, কিওয়ার্ড বেশি থাকবে, তারপরে আপনার কোয়ালিটি ভালো হবে না। ঠিক আছে, তারপরে কন্টেন্ট গুলো আপনার লোভ লোভজনক হবে। ঠিক আছে, কন্টেন্ট গুলো লোভজনক হবে, কন্টেন্ট গুলো লোভজনক হবে, আর সার্চ ইঞ্জিনের নীতিমালাগুলো মেনে চলবে না। এসইওর যে সার্চ ইঞ্জিনের নীতিমালাগুলো মেনে চলবে না, এটি হলো আমাদের ডোরওয়ে পেজেস। ওকে, তো যেগুলো বললাম কিওয়ার্ড স্টাফিং, ওগুলো হবে, তারপরে আমাদের রিডাইরেক্ট করবে, অন্যান্য ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেবে, তারপরে কোয়ালিটি কন্টেন্ট আর কি হবে না, তারপরে আপনার কন্টেন্ট গুলো আপনার খুবই লোভজনক হবে, যেমন আমি বললাম অনেক লোভজনক টাইপের কন্টেন্ট হবে, এবং এসইও এর যে আপনার নীতিমালা যেগুলো আছে এগুলো মেনে চলবে না।
আর অবশ্যই এখানে কোয়ালিটি কন্ট্রোল মেনে চলবে। হিডেন টেক্সট থাকবে, আর অথবা হিডেন টেক্সট থাকবে, আর এখানে বললাম টাইটেলস এবং মেটা ডাটা সুন্দর মতো লেখা থাকবে। কিওয়ার্ড স্টাফিং হবে। আর এখানে কোয়ালিটি ইনবাউন্ড লিঙ্ক সুন্দর মতো একটি পেজের একটির সাথে আরেকটি যুক্ত থাকবে, যাতে আপনার এক্সপিরিয়েন্সটা ভালো হয়। স্নিকি রিডাইরেক্টস। তো স্নিকি রিডাইরেক্টস হলো যে আপনি বসে আছেন, এরকম কি কখনো হয়েছে কিছু কিছু ওয়েবসাইটে গিয়েছেন, আপনি বুঝতে পারেননি আপনাকে অন্য ওয়েবসাইটে নিয়ে গিয়েছে? এরকম কি হয়েছে যে আপনি বসে আছেন একটি ওয়েবসাইটে, আপনি কোথাও না কোথাও ক্লিক করেছেন, আপনি বুঝতে পারেননি, আপনাকে অন্য ওয়েবসাইটে নিয়ে গিয়েছে? তো এগুলো হলো আপনার স্নিকি রিডাইরেক্টস। ঠিক আছে? তো এই যে স্নিকি রিডাইরেক্টস হবে, এগুলো হলো আপনার ব্ল্যাক হ্যাট এসিওর একটি প্র্যাকটিস। আর এখানে হলো লিঙ্ক বেটিং। আপনাকে সুন্দর মতো বুঝাবে যে আমার পেজে আসো, আমার পেজে আসলে, যেমন ডিম পোচের কথা বললাম, আমার পেজে খুব সুন্দর সুন্দর ডিম পোচের রেসিপি আছে, এরকম লিঙ্কে ক্লিক করার জন্য মিষ্টি মিষ্টি কথা বলবে। ঠিক আছে? তো এটা তো একবারে খারাপ কিছু না, আপনাকে যে জন্য আর কি বলছে সেজন্য আর কি লিঙ্ক বেট করার চেষ্টা করছে। তারপর হলো ক্লোকিং। ক্লোকিং মানে হলো নিজেকে লুকানোর কথা। নিজেকে লুকানোকে কি বলে? ক্লোকিং বলে। তো ক্লোকিং এর তিনটা টেকনিক আছে, তো বেশি কিছু বুঝাবো না। ক্লোকিং তিন টাইপের আছে, একটা হলো আইপি বেসড ক্লোকিং, আরেকটি হলো ইউজার এজেন্ট ক্লোকিং, ইউজার এজেন্ট ক্লোকিং, আরেকটি আছে জাভাস্ক্রিপ্ট ক্লোকিং। জাভাস্ক্রিপ্ট, CRIPT, জাভাস্ক্রিপ্ট ক্লোকিং। তো আইপি বেসড ক্লোকিং হলো আইপি বেসড, যদি আপনি কোনো ক্লোকিং করেন মানে নিজেকে যদি আর মানে লুকিয়ে আর কি নিজেকে লুকায় রাখেন, ঠিক আছে, বা আপনার ইউজারকে লুকিয়ে লুকিয়ে আর কি অন্য জায়গায় রিডাইরেক্ট করেন, সেটা হলো আইপি বেসড লুকিং। যদি আপনি কন্টেন্টকে লুকিয়ে রেখে মানে আপনি যেটা আর কি দেখাতে চান সেটা না দেখায় অন্য কিছু দেখান, সেটা হলো ইউজার এজেন্ট ক্লোকিং। আর যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু আর কি ক্লোকিং করেন, সেটা হলো জাভাস্ক্রিপ্ট ক্লোকিং। ঠিক আছে? তো এগুলো নিয়ে আরো ডিটেলস জানতে চাইলে নিজেরা গুগল থেকে জেনে নেবেন। আর এখানে ইউজার ইউজ স্ট্রাকচারাল মকআপ, মানে সুন্দর মতো জিনিসগুলো সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে যাতে কোনো কিছু লুকানো না থাকে। ঠিক আছে? এখানে যেমন লুকিয়ে রাখা হচ্ছে, এখানে লুকিয়ে রাখা হচ্ছে না, সুন্দর মতো সামনের দিকে সব প্রকাশ করা হচ্ছে। লিঙ্ক ম্যানিপুলেশন, মানে বাইং লিঙ্কস, লিঙ্কটা যাতে উপরের দিকে যায় সেজন্য সবকিছু করা হচ্ছে, লিঙ্ক কেনা বেচা হচ্ছে। কিন্তু এখানে এরকম করা হচ্ছে না। সাইট অপটিমাইজেশন, যাতে সাইটটি সবার জন্য ভালো মতো দেখা যায় সেজন্য করা হচ্ছে। আর্টিকেল স্পিনিং। আর্টিকেল স্পিনিং হলো এক আর্টিকেল বারবার কপি পেস্ট করা। ঠিক আছে? এক আর্টিকেল বারবার কপি পেস্ট করা কি বলে? একটু চেঞ্জ করে, একটু চেঞ্জ করে কপি পেস্ট করাকে কি বলে? আর্টিকেল স্পিনিং বলে। তো এই প্র্যাকটিসটাকে হলো আমাদের ব্ল্যাক হেড প্র্যাকটিস বলা হয়। তো বারবার এক আর্টিকেল আমরা দিব না, তো সেটাকে কি হবে? ব্ল্যাক হেড টেকনিক্স এর মধ্যে পড়ছে। তো এখানে দেখতে পাচ্ছি কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এবং ইফেক্টিভ ইউজ অফ কিওয়ার্ড রিসার্চ হচ্ছে। একই রকম আর্টিকেল স্পিনিং এর সাথে লিঙ্ক ফার্ম, লিঙ্ক হুইল অর লিঙ্ক নেটওয়ার্ক, এগুলো সবই একসাথে যুক্ত। তো আমরা ব্ল্যাক হেড এবং হোয়াইট হেড সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়ে গেছি, ব্ল্যাক হেড টেকনিক গুণগুলো, হোয়াইট হেড টেকনিক্স কোনগুলো। সবার কি একটু ধারণা হয়ে গেছে? আশা করি কিছুটা হলেও ধারণা হয়েছে, যেগুলো আমাদের আগে ছিল না। ওকে। তো আমাদের এখন কথা হলো নেগেটিভ হেডটা কি। নেগেটিভ হেডটা আমি একটু আগে বলেছিলাম। তো এক কথায় এটা হলো আমার, আমি আগে বুঝিয়ে দিই এখানে। মনে করো ওয়ালটন এবং দারাজের মধ্যে মারামারি হচ্ছে। ঠিক আছে? তো ওয়ালটন মনে করলো আর আপনি হলেন আম, আপনি হলেন সেলার। ঠিক আছে? তো ওয়ালটন বলেছে যে আমার এনাকে নামাই দিতে হবে। তো আপনাকে সে পেমেন্ট দিল। ঠিক আছে?
তো আপনাকে পেমেন্ট দিল, আপনি কি করলেন? এই ওয়ালটন ডি কে নামিয়ে দেওয়ার জন্য আপনি এর উপরে ব্ল্যাক হেড ইউজ করলেন। ঠিক আছে, কি ইউজ করলেন? ব্ল্যাক হেড। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এই যে ব্ল্যাক হেড ইউজ করলেন, এটাকে বলা হয় নেগেটিভ হেড। আমরা কি বুঝতে পেরেছি? নিলয় ভাইয়া, বুঝতে পেরেছি? ক্লিয়ার? ইজি জিনিস। তো নেগেটিভ হ্যাট হলো ক্ষতিকর প্রক্রিয়া যেখানে কম্পিটিটরসরা অন্যান্য ওয়েবসাইটের র্যাঙ্কিং নষ্ট করার জন্য ইনলিগাল বা আনইথিক্যাল টেকনিকস গুলো ব্যবহার করে সাইটের সরাসরি আক্রমণ করে, যার ফলে গুগলের সাইটের বা সার্চ ইঞ্জিনের চোখে আপনার সাইটের ক্রেডিবিলিটি কমে যায় বা র্যাঙ্কিং কমে যায়। তো নেগেটিভ এসইওর সাধারণ কৌশলগুলো কি কি? মানে এক কথায় আমি যেটা বললাম, আপনাকে যদি কেউ টাকা দেয় বা একটা কম্পিটিটর অন্য কম্পিটিটরের উপরে তার র্যাঙ্কিং কমানোর জন্য আর যদি টাকা দেয় তার উপরে নেগেটিভ হ্যাট ইস্যু করার জন্য, সেটাই হলো আপনার ব্ল্যাক হেড ইস্যু করার জন্য, সেটাই হলো নেগেটিভ হ্যাট ইস্যু। তো সাধারণ কৌশলগুলো কি? লিঙ্ক স্প্যামিং করা। তাহলে এটা আমরা কোথায় দেখেছিলাম? ব্ল্যাক হ্যাট এসইওতে। তোমার মনে আছে? ব্ল্যাক হ্যাটে কিন্তু দেখেছিলাম যে লিঙ্ক স্প্যামিং করা। তো যার জন্য লিঙ্ক স্প্যামিং করবেন, কম্পিটিটরস আপনার ওয়েবসাইটে নিম্নমানের কন্টেন্ট বা অবাধিত ওয়েবসাইটে বিপুল পরিমাণ ব্ল্যাক লিঙ্ক তৈরি করতে পারেন, যাতে গুগলকে ইঙ্গিত করে দিবে যে আপনার ওয়েবসাইটটি স্প্যামি বা লো কোয়ালিটি। তাহলে যেটা বললাম, আপনি ডি এর ওয়েবসাইটটি ধরলেন, তার ওয়েবসাইটটি নিয়ে অনেক জায়গায় কপি পেস্ট করে দিলেন। তাহলে অনেক জায়গায় যখন লিঙ্ক স্প্যামিং করবেন, তাহলে গুগল কি মনে করবে? উনি ওনারটার মধ্যে ব্ল্যাক হেড করছে, তাহলে ওনারটি র্যাঙ্ক নামিয়ে দিবে না? আশা করি আমরা বুঝতে পেরেছি। পরে হলো কন্টেন্ট স্ক্র্যাপিং। তো কম্পিটিটর আপনার ওয়েবসাইটের কন্টেন্টটি কপি করে অন্যান্য ওয়েবসাইটে পেস্ট করে দেয়, তাহলে আপনার কন্টেন্টের লিগিমেসি প্রশ্নবিদ্ধ করে, যা আপনার ওয়েবসাইটকে প্যারালাইজ প্যারালাইজ করতে পারে। তো এই ডি এর ওয়েবসাইটের আমি কন্টেন্ট গুলো যদি অন্য ওয়েবসাইটেও আমি কপি করে দেই, তাহলে কিন্তু গুগল বুঝতে পারবে না যে আসলে কে কার কাছ থেকে কপি করেছে। ঠিক আছে? তো আমরা এটার মধ্যে আবার কি ব্যবহার করলাম? ব্ল্যাক হ্যাট ইউজ করলাম। ঠিক আছে? তারপর হলো হ্যাকিং অ্যাটাক। তো হ্যাকারসরাও বিভিন্ন সাইটে আহ, প্রবেশ করে কোড ইনজেক্ট করতে পারে, যেগুলো গুগলের সাইটের আনট্রাস্টওয়ার্দি হিসাবে উপস্থাপন করতে পারে। ঠিক আছে? তারপরে যেটা বললাম, আপনার মিথ্যা রিভিউ দিতে পারেন, মিথ্যা রিভিউ দিয়েও আর কি কম্পিটিটরসরা বিজনেসকে নামিয়ে দিতে পারে। তারপর যেটা বললাম, আরেকটা করতে পারেন, সেটা হলো এক্সেসিভ অ্যাটাক, ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাকও করতে পারেন। কমেন্টের মধ্যে যেগুলো ওয়েবসাইটের মধ্যে কমেন্টে আর কি মিলিশিয়াস অ্যাটাক দেওয়া যায়। ঠিক আছে? যেগুলো ওয়েবসাইটে দেখেন কমেন্ট সেকশনটি দেওয়া আছে, সেখানে আপনি যদি কিছু কিছু কোড আর কি লিখে দেন, তাহলে তাদের ওয়েবসাইটের মধ্যে আপনি নিজেদের কোডগুলো ইনজেক্ট করে দিতে পারেন। সেটাকে কি বলে? এক্সএসএস বা ক্রস সাইট স্ক্রিপ্টিং। তো এগুলো টাইপের আপনি অ্যাটাকও করতে পারেন। তো যাই হোক, এগুলো আমাদের নেগেটিভ এসইওর মধ্যে পড়ে। তো নেগেটিভ এটি এসইও খুবই বিপজ্জনক এবং এটি অশুভ প্রক্রিয়া যা আপনার বিজনেসের সুনাম নষ্ট করতে পারে। এর বিরুদ্ধে সুরক্ষা হিসাবে নিয়মিত আপনার সাইটের ব্যাকলিংক বা কন্টেন্টের সিকিউরিটি মনিটর করা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এখন আমাদের লাস্ট গুলো অন্যান্য টাইপের যেগুলো আছে, একটা হলো অন পেজ এসইও, যেটা কি বললাম আমরা পেজের মধ্যে যদি বসে আমরা এসইও গুলো করি, সেগুলো আমাদের অন পেজ এসইও। অন পেজ এসইও হলো ওয়েবসাইটের ভিতরে এমন কার্যকলাপ যা সরাসরি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট এবং স্ট্রাকচার নিয়ে কাজ করে, যাতে আপনার সাইটের ইঞ্জিনের আপনার ওয়েবসাইটের আরো ইজিলি র্যাঙ্কিং করা পসিবল হয়। যার মধ্যে কি কি আছে? একটা হলো কিওয়ার্ড অপটিমাইজেশন, সঠিক কিওয়ার্ড নির্বাচন করে এবং প্রাসঙ্গিক
পৃষ্ঠায় যদি আপনি ভালো মতো লেখেন, তাহলে আপনার কিওয়ার্ডগুলো অপটিমাইজেশন হয়ে যাবে। ঠিক আছে? মানে আপনার একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে যদি সুন্দর মতো লেখাগুলো লেখেন, আপনার ওয়েবসাইটের মধ্যে কন্টেন্টটি সুন্দর মতো দেন, তাহলে কোনটি হবে? এটি অন পেজ এসইও এর মধ্যে হবে। তো প্রথমটি কি বললাম? কিওয়ার্ড অপটিমাইজেশন। নিজের ওয়েবসাইটের মধ্যে বা কন্টেন্টের মধ্যে ভালো মতো কিওয়ার্ড ইউজ করবেন, তাহলে আপনার কিওয়ার্ড অপটিমাইজেশন হবে, উচ্চমানের কন্টেন্ট তৈরি। একই কথা। ঠিক আছে? কিওয়ার্ড যদি সুন্দর মতো দেন, যদি কন্টেন্ট তৈরি করতে পারেন এবং ইউজারের সমস্যার সমাধান করেন, তাদের সাথে সম্পর্কিত। ইমেজ অপটিমাইজেশন, ইমেজের ফাইল নেম। ঠিক আছে? আমরা একটা নতুন ট্যাগ যদি চান আমি দেখিয়ে দিব। তো ইমেজ যখন আমরা দেই, আমরা ইয়ের সময় ইমেজ দিয়েছি না? তো ইমেজ যে ট্যাগ আছে, ইমেজ যদি না দেখা যায় তখন আমরা ইমেজের ট্যাগ আছে, ইমেজের সাথে আমরা ইমেজের ফাইল নেম, ইমেজের অল্টার ট্যাগ। অল্টার ট্যাগ হলো একটি ট্যাগ, একটি অ্যাট্রিবিউট, এএলটি। তো এএলটি ট্যাগটা তখন ব্যবহার করা হয় যদি কোনো কারণে ইমেজটা না দেখা যায়, তখন অল্টার ট্যাগটি ব্যবহার করা হয়। যেমন আমি ডিম প্যাচের কথা বললাম না? ধরেন আমার এই ডিম পোচ, আমি এটি ছবি দিয়েছি, কোনো কারণে যদি ডিম পোস্টটা দেখা দেখা যায়, এখানে আমি ডিম পোস্ট লিখলাম, তাহলে আমার সেই ডিম পোস্ট দেখা যাবে। ঠিক আছে? তো ইমেজ ফাইল নেম, অল্টার ট্যাগ, ক্যাপশন অপটিমাইজ যদি সুন্দর মতো করি, তাহলে সার্চ ইমেজগুলো সঠিকভাবে বুঝতে পারবেন। মানে আমার এসইও বুঝতে পারবে যে আমি কিসের ইমেজ দিয়েছি এবং কি জন্য উনি উপরের দিকে দিবে, মানে আমার সার্চ ইঞ্জিন উপরের দিকে দিবে। ইন্টারনাল লিঙ্ক, আপনার ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের ভালো মতো লিঙ্কগুলো আগে দিবেন, তাহলে ওয়েবসাইট ভালো মতো আর কি দেখতে পারবে। ঠিক আছে? আপনার ওয়েবসাইটের পৃষ্ঠার বিভিন্ন দিকে লিঙ্ক স্থাপন করবেন, তাহলে সার্চ ইঞ্জিনকে আপনার ওয়েবসাইটের স্ট্রাকচার ভালো মতো বুঝতে সাহায্য করবে। ওকে? ওয়েবসাইটের মধ্যে লিঙ্কিং গুলোকে বলা হয় ইনবাউন্ড লিঙ্ক। তো ভিতরের লিঙ্কিং গুলো ভালো মতো করলে আপনার ওয়েবসাইটটির লিঙ্ক ভালো মতো আর কি করাকেই আপনাকে অন পেজ এসইও বলে। আমরা বুঝতে পেরেছি অন পেজ এসইও? না বুঝতে পারলে আমি এখনই বুঝিয়ে দিব। কিছুটা ক্লিয়ার? আমাদের অন পেজ এসইও আলাদা ক্লাসও আছে। সবাই ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তারপরে হলো টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও হলো যে আমাদের কোড টাইপের এসইও গুলো হলো টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও হলো আপনার যদি টেকনিক্যাল দিকগুলো উন্নত হয়, যাতে আপনার এসইওর ইঞ্জিনটি সহজে এবং কার্যকরভাবে আপনার সাইট ক্রল করতে পারে এবং ইন্ডেক্স করতে পারে, সেগুলো হলো টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে, টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। তাহলে এগুলোর মধ্যে কি কি আছে? সাইট স্পিড অপটিমাইজেশন, এটি ওয়েবসাইটে ঢুকেছেন, এই ওয়েবসাইটে কত দ্রুত লোড হচ্ছে। ঠিক আছে? এটা কি জন্য উপর নির্ভর করে? কত সুন্দর মতো আপনি কোডটি রান করেছেন। মোবাইল ফ্রেন্ডলিনেস, আপনার একটি সাইট করেছেন, এই ওয়েবসাইটটি মোবাইলে কত সুন্দর মতো দেখা যায়, এটা কিসের উপর নির্ভর করবে? অবশ্যই কোডের উপর নির্ভর করবে। এসএসএল সার্টিফিকেটের ব্যবহার, তো আমরা এখানে দেখেছি অনেকগুলো ওয়েবসাইটে এইচটিটিপিএস লেখা আছে, আমরা দেখেছি। তো আমরা অনেক জায়গায় দেখেছি যে এইচটিটিপি লেখা থাকলে এখানে নট সিকিউরড লেখা থাকে, আমরা কি দেখেছি? নট সিকিউরড, দেখবেন নট সিকিউরড লেখা আছে বা এরকম ক্রস দেওয়া আছে। আপনি দেখবেন, যদি আজকে না দেখেন, দেখবেন এরকম লেখা আছে। তো এটা কি জন্য লেখা থাকে? এটা লেখা থাকে আপনার ওই ওয়েবসাইটের এসএসএল সার্টিফিকেটটা নেই। ঠিক আছে? তো এসএসএল সার্টিফিকেট যদি আপনার থাকে, তাহলে আপনার ওয়েবসাইটটি ক্লাউডফেয়ারের দ্বারা সুরক্ষিত, বা আপনার ডাটাগুলো সুরক্ষিত দেখে এসএসএল সার্টিফিকেট দ্বারা আর কি সুরক্ষিত হলে ওই ওয়েবসাইটের ডাটাগুলো বাইরের কোনো অ্যাটাক থেকে আর কি সুরক্ষিত আছে, সেটাই গুগলকে বুঝায়। তো এটাও কিসের উপর নির্ভর করবে? এটাও টেকনিক্যাল ইস্যুর উপর নির্ভর করবে। সাইট ম্যাপ এবং রোবট ডট টিএক্সটি। তো সাইট ম্যাপ কি? সাইট ম্যাপ আমি ডিটেলস ভাবে আমাদের একবারে ফাইনাল ক্লাসে আমি বুঝাই, এটা আমাদের মানে সিলেবাসে ওভাবে নাই। তো আমরা বইয়ের সূচিপত্র দেখেছি না? আমরা বইয়ের সূচিপত্র কে কে দেখেছি? কেউ কি দেখেছি সূচিপত্র? ওকে, আমরা বইয়ের সূচিপত্র দেখেছি। তো
ধরেন গুগল কিন্তু সূচিপত্র মেনে চলে, ঠিক আছে? তো আমরা যদি এমন একটা সূচিপত্র লিখে দিই যে কোন কোন জায়গায় তুমি ঢুকবা আমার ওয়েবসাইটে, ঠিক আছে, কোন কোন পেজে, ওয়েবসাইটে কোন কোন পেজে তুমি ঢুকবা, মানে প্রবেশ করবা, কোন কোন পেজে তুমি প্রবেশ করবা আর কোন কোন পেজে প্রবেশ করবা না, সেটা হলো সাইট ম্যাপ, ঠিক আছে? তার মানে প্রবেশ করা হলো সাইট ম্যাপ করা, আর যে জায়গায় প্রবেশ করবা না সেটা হলো রোবট টিএক্সটি করা। এগুলো কি? এগুলো হলো সূচিপত্র। দুইটাই হলো সূচিপত্র, ঠিক আছে? এটা হলো বাংলা কথা, আমি বোঝানোর জন্য বুঝাচ্ছি। আমি ডিটেলস ভাবে আমাদের ফাইনাল ক্লাসে যখন কোর্স কমপ্লিট হয়ে যাবে তখন আমি একটু দেখিয়ে দিব, যখন আপনারা একটু টেকনিক্যালি ইয়ে হবেন। তো এইটুকু বুঝেন এই দুটি কি? সূচিপত্র। তো সূচিপত্রে এটা কি, এখানে আমার গুগল ঢুকতে পারবে না, এটা হলো ঢুকতে পারবে, এতটুকু বুঝেন। এখন কথা যদি হয় যে স্যার আমি তাহলে সূচিপত্রে ঢুকতে পারবো না, এটা কেন দিব? ধরেন আপনি একটি পেজ মাত্র বানাচ্ছেন, তো বানানো যেটা বানাচ্ছেন সেখানে কি আপনি চাইবেন যে গুগল ঢুকুক? আপনাদের কি মনে হয় যেটা বানাচ্ছেন সেখানে গুগল ঢুকুক আপনি চাবেন? অবশ্যই চাইবেন না। যেটা বানাচ্ছেন সেটা আপনি গুগল ঢুকুক বা প্রবেশ করুক। তো এই যে আমরা যেটা আর কি ঢুকবো না, সেটা রোবট টিএক্সটি ফাইলে আমরা লিখে দিব যে এই জায়গায় সে ঢুকবে না। আর যেখানে আমাদের সাইটটি অনলাইনে আছে সেটা আমরা সাইট ম্যাপে লিখব। তো আমরা সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি আমরা সবাই বুঝতে পেরেছি। যদি বুঝতে না পারেন আমাকে বলবেন। সার্চ ইঞ্জিনকে নির্দেশনা দেওয়ার জন্য সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইল ব্যবহার করা হয় যাতে সাইটটি ভালো মতো ক্রল করতে পারে। তো আমরা সবাই বুঝতে পেরেছি। যদি না বুঝতে পারে আমাকে বলবেন যে স্যার আমি বুঝতে পারিনি, সাইট ম্যাপ আমার মাথায় ঢুকিনি, মাথার উপর দিয়ে চলে গিয়েছে, মাথার উপর দিয়ে চলে গিয়েছে। তারপর হলো অফ পেজ এসইও। অফ পেজ এসইও হলো যদি আমি আমার ওয়েবসাইটের বাইরে কোনো ব্যাকলিঙ্ক করি তাহলে হলো আমাদের অফ পেজ এসইও হয়, ঠিক আছে? আমরা যে কয়টি ব্যাকলিঙ্ক করি সবই কিন্তু আমাদের একরকম অফ পেজ এসইও, ঠিক আছে? এটি হলো আমার ওয়েবসাইট আর এটা হলো ফেসবুক, ঠিক আছে? তো ধরেন আমি এই একটা লিঙ্ক দিয়ে আমি এখানে লিঙ্ক করেছি, যে লিঙ্ক দিয়ে আমার ফেসবুকে যাবে, ঠিক আছে? তো ফেসবুকে আমি এই ওয়েবসাইটের সম্পর্কে যদি কিছু লিখি, আমার এই ওয়েবসাইট সম্পর্কে, তাহলে এটা কি হবে? আমার অফ পেজ এসইও হবে। আমরা বুঝতে পেরেছি। আমার ওয়েবসাইট সম্পর্কে আমি ফেসবুকে যদি কিছু লিখি তাহলে সেটা আমার অফ পেজ এসইও এর মধ্যে পড়বে। তো দেখি, অফ পেজ এসইও হলো আপনার ওয়েবসাইটের বাইরে এমন কার্যকলাপ যা আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং উন্নত করতে সাহায্য করে। তো এর মধ্যে কি কি আছে? ব্যাকলিঙ্ক বিল্ডিং, আপনার ওয়েবসাইটের মানসম্পন্ন ব্যাকলিঙ্ক করা যা আপনার গুগলের সাইটের ক্রেডিবিলিটি বা বিশেষজ্ঞতা বাড়িয়ে তোলে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনার কন্টেন্ট শেয়ার করা বা ইউজারকে ইন্টারেক্ট করতে সাহায্য করে। গেস্ট ব্লগিং, এগুলো একবার করে রিডিং পড়ে যাচ্ছি, আপনারা বুঝতে পেরেছেন দেখে। গেস্ট ব্লগিং, আপনি আপনার ওয়েবসাইট বা ওয়েব পেজ বা যাই বলেন সেটা নিয়ে যদি কোনো একটি গেস্ট পোস্ট লেখেন, যেমন বিবিসিতে আপনি একটি গেস্ট পোস্ট লিখলেন, ঠিক আছে? আপনার ওয়েবসাইট নিয়ে একটি গেস্ট পোস্ট লিখলেন বা প্রথম আলোতে গিয়ে আপনি একটি গেস্ট পোস্ট লিখলেন, তাহলে গেস্ট পোস্ট আপনার সাইট দিয়ে বা কোনো একটি কোনো বিষয় নিয়ে আর কিছু যদি লিখলেন তাহলে অবশ্যই আপনার মার্কেটিং হলো। তাহলে এটি কি হলো? আপনার অফ পেজ এসিও হলো। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ধরেন কোনো একটি বড় ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার সম্পর্কে আমরা জানি ইনফ্লুয়েন্সার কাকে বলে, যারা মিডিয়া পার্সন তাদেরকে ইনফ্লুয়েন্সার বলে। তো কোনো একটি ইনফ্লুয়েন্সারের মাধ্যমে আপনি যদি আপনার সাইটটি প্রচার করেন, মোহাম্মদ মামিন মামুন ভাইয়া জানেন না ইনফ্লুয়েন্সার কাকে বলে? যেমন আমরা ধরেন যে আম, সাকিব খান, ঠিক আছে? বাংলা সিনেমার সাকিব খান। তো সাকিব খান ধরেন, আল মামুন ভাইয়া আপনি একটি ওয়েবসাইট বানিয়েছেন, সাকিব খান আপনাকে বলল যে সবাই আল মামুন ভাইয়ার ওয়েবসাইটে গিয়ে পারচেস করবেন, ঠিক আছে?
তাহলে উনি যে আপনার জন্য উনি যে প্রচার করেছেন, তো উনি হলেন কি একটা ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, আপনার জন্য আর কি উনি মার্কেটিং করেছে। তাহলে এই যে ইনফ্লুয়েন্সার মাধ্যমে আপনার সাইট বা প্রোডাক্ট যে প্রচার হয়েছে, তো এটা কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং হয়েছে, ঠিক আছে? নাকি সাকিব খানকে চিনেন না? যদি না চিনেন, আমি ক্লাসের পরে আপনাকে আমি আমি আপনাকে, বাংলা সিনেমা করেন সাকিব খান, আমি চিনিয়ে দিব আপনাকে। তো এরকম আমরা ইনফ্লুয়েন্সার ধরতে পারি। আর জেনারেল পাবলিক যারা আছেন, যেরকম অনেক ধরনের আছে, আমরা তো যারা ফেসবুকে ঘুরি, অনেক ধরনের ইনফ্লুয়েন্সার আমরা চিনি, ঠিক আছে, যেরকম সালমান মুক্তাদির আছে, তারপরে এরকম অনেক ধরনের ইনফ্লুয়েন্সার আছে, আমরা সবাই চিনি। তো ইনফ্লুয়েন্সারের মাধ্যমে সাইটটিকে প্রচার করলেই আমাদের ইনফ্লুয়েন্সার মার্কেটিং হয়। তারপর লাস্ট এন্ড ফাইনাল এসিও, লোকাল এসিও। তো লোকাল এসিও এটি প্রক্রিয়া যা আপনার বিজনেসকে লোকাল সার্চ ইঞ্জিনের বা ইঞ্জিন দ্বারা উন্নত করতে সহায়তা করে। যদি আপনার বিজনেসটি একটি জিওগ্রাফিক্যালি এরিয়াতে কাস্টমারকে টার্গেট করে, তাহলে আপনার এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আপনার বাসার পাশে একটি দোকান আছে, ঠিক আছে, সে চাচ্ছে যে তার আশেপাশের মানুষদের সবাইকে টার্গেট করতে, তাহলে আপনার কি দরকার? অবশ্যই লোকাল এসিও দরকার। ওকে? তো লোকাল এসিও ব্যবহার করে আপনি ইজিলি সবাইকে টার্গেট করতে পারবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। তো গুগল কিভাবে টার্গেট করতে পারেন? লোকাল এসিওর মধ্যে গুগল মাই বিজনেস অপটিমাইজেশন এটি খুবই ব্যবহৃত হয়। আপনার গুগল মাই বিজনেস প্রোফাইলকে কমপ্লিট এবং অ্যাকুরেট ইনফরমেশন দিয়ে পূরণ করতে পারেন, যাতে আপনার গুগল বিজনেস লোকাল সার্চ ইঞ্জিনে প্রদর্শিত হয়। লোকাল কিওয়ার্ড ব্যবহার, লোকাল কিওয়ার্ডস গুলোকে আপনার ওয়েবসাইট কন্টেন্টে অন্তর্ভুক্ত করা, যাতে লোকাল সার্চে আপনার সাইট র্যাঙ্ক করে। লোকাল ডাইরেক্টরি লিস্টিং, আপনার বিজনেসকে লোকাল ডাইরেক্টরি ওয়েবসাইটের গুলোতে তালিকাভুক্ত করা। লোকাল ডাইরেক্টরি লিস্টিং এর একটি উদাহরণ আমরা করেছি না, A to Z বুক মার্কিং, ঠিক আছে? তো বাংলাদেশে যদি এরকম কোনো ডাইরেক্টরি লিস্টিং থাকে, সেখানে আমরা লিস্টিংটা করতে পারি। তো রিভিউ এবং রেটিং সংগ্রহ করা, কাস্টমারের কাছ থেকে পজিটিভ রেটিং এবং রিভিউ করেও আমাদের সবার চোখে আর কি উন্নত করতে পারি। তো লোকাল এসইও আমরা বুঝতে পেরেছি, গুগল মাই বিজনেস আমাদের মনে আছে, লোকাল কিওয়ার্ড ব্যবহার করা বুঝতে পেরেছি আশা করি। তো এতগুলো যদি না বুঝি আমাকে বলেন, আমি আবার বুঝিয়ে দিব। সবাই ক্লিয়ার? না বুঝলে আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি, এখনই বুঝিয়ে দিব। তো বুঝতে পারলাম সবাই বুঝতে পেরেছে। তো আমাদের এসইও ক্লাস এইটুকুই আজকে। যদি সবাই যেহেতু বুঝতেই পেরে গেছে, তাহলে আর বলার কি আছে? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আমাদের এক আপু প্রশ্ন আছে, তামিম আক্তার আপু বলেন। স্যার কেমন আছেন? জি আছি ভালো, বলেন। স্যার, আমার একটু সমস্যা ছিল, ওই যে লিঙ্কিং আইডিটা তো হয় না, তাই আমি ওই যে হোমওয়ার্ক দিয়েছিলেন ওই যে গুগল শিটের মাধ্যমে করার, ওইটা করতে পারি নাই। আর গুগল শিট দিয়ে যে করতে চাইছিলাম, ওইখানে ইনস্ট্যান্ট ডাটা স্কোপার, তো ওটা অ্যাভেলেবেল ছিল না, এখনো পর্যন্ত অ্যাভেলেবেল নেই। তো আপনি পরীক্ষার মোবাইলে সময় ঢুকেন আপু, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ার করি। জি আপু, শেয়ার করেন। ঠিক আছে আপু, আপনি আগে কিউই ব্রাউজারে ঢুকেন। জি, ক্লাস শেষ, ক্লাস শেষ, ক্লাস শেষ আজকের জন্য। এনে গুগলে সার্চ দেন, এখানে সার্চ দেবো ইনস্ট্যান্ট ডাটা স্কোপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার ডাউনলোড।
তো একটু দেখেন ওই যে তৃতীয়টা আছে না, দেখেন তৃতীয় নাম্বার, ক্রোম লেখা যেটা। ক্রোম সাইট ওইটা? হ্যাঁ, ক্লিক করেন। তো এখান থেকে ডাউনলোড জিপ ফাইলে ক্লিক করেন। জি স্যার, আবার একটু বলেন। ডাউনলোড জিপ ফাইল। download zip file। তো এখানে আপনার সাইন ইন গুগল দিয়ে দেন যদি গুগলে থাকে। একটা কাজ করেন তো, ওইদিকে আবার জানতো, ওই আগেরটা আবার যান দেখি তো, ব্যাক করেন তো। ও, এখানে সাইন ইন গুগল ছাড়া কি হয় না? হুম, অন্য জায়গায় ক্লিক করেন তো। না, হবে না, হবে না, হবে না। সাইন ইন গুগলে দিতে হবে, সাইন ইন গুগল দেন, বা যে কোনো একটি জিমেল দিলেও হতো। ঠিক আছে, দেন সাইন ইন গুগল দেন। ও আপনার গুগল একটা এখানে অ্যাড নেই না? না, হয়তো বা না। তাহলে দেন ইমেল আইডি দেবো না ফোন নাম্বার? ইমেল একটা আইডি। দিলেই হবে। উম, যে পরে ছিলেন এনআইডি দেওয়া লাগে, ওটা কোন জায়গায় দিতে হয়? আমি অ্যাকাউন্ট দেখাতেন যদি একটু। ঠিক আছে মামা আপু, আপনি হ্যান্ড রেজ করে রাখেন, আমি পরে দেখিয়ে দিব। নেক্সট ক্লিক করবো। হ্যাঁ, লেখেন, নেক্সট দেন। পাসওয়ার্ড আমার মতো আমি দেবো? হুম। পাসওয়ার্ড কি যে কোনো রকম হ্যাঁ, না দিলেই না, হবে? আপনার আপনার জিমেলে পাসওয়ার্ডটা দিবেন। সাইন ইন উইথ গুগল দিচ্ছেন না? হ্যাঁ। তাহলে গুগল দিয়ে সাইন ইন করছেন না? ও আচ্ছা। হয়েছে, সাইন ইন হয়েছে। স্যার কিছুই আসতেছে না। রিফ্রেশ করেন। ওই যে দেখেন, নেক্সট নেক্সট। কন্টিনিউ কন্টিনিউতে কন্টিনিউ, হ্যাঁ কন্টিনিউ। ওই যে এখন ডাউনলোড জিপ ফাইল। ডাউনলোড করতে। এখন কি ডাউনলোডে ক্লিক করবে? ওয়েট করে, হ্যাঁ ডাউনলোড নাও। ডাউনলোডে ক্লিক করবে স্যার? ডাউনলোড নাও, ওই যে দেখেন ডাউনলোড নাও লেখা আছে। হ্যাঁ।
এটা ক্রস করেন, অ্যাডের পাশে, হ্যাঁ। ওকে, দেখেন ডাউনলোডটা কোথায় হয় আগে দেখেন। ডাউনলোড হয়ে গেছে। ইউজার আলাদা। হ্যাঁ, এই যে এরকম এখন আপনার যে ডাউনলোডটা হয়েছে ডাউনলোড, আপনি দেখেন কোন জায়গায় ডাউনলোড হয়েছে, কোন জায়গায় ডাউনলোড হয়েছে আগে দেখেন। আর্চিভ করা লাগবে না, কোন জায়গায় ডাউনলোড হয়েছে দেখেন। দেখেছেন? হ্যাঁ দেখে নিয়েছেন কোন জায়গায় ডাউনলোড হয়েছে, ওকে। দেখে নেন তাহলে বেটার। দেখেন কোন জায়গায় ডাউনলোড হয়েছে নিচে। এটা তো, এটা তো না মনে হয়। ব্যাক করেন, ব্যাক করেন। ঠিক আছে, খুঁজে খুঁজে বের করা যাবে, দেখি। এখন ইয়ে করেন, ওই যে ইউআরএল আছে, ইউআরএল এর মধ্যে ক্লিক করেন, এই যে ক্রোম স্ট্যাটস লেখা আছে না, এখানে ক্লিক করেন। এখানে লেখেন ক্রোম, CHROME, CHROME, ক্রোম। তারপরে কোলন দেন, কোলন দেন, হ্যাঁ তারপর স্ল্যাশ স্ল্যাশ দেন। এখানে যেমন স্ল্যাশ স্ল্যাশ দেওয়া আছে না, স্ল্যাশ স্ল্যাশ আরেকটা দেন। তারপর দেন এক্সটেনশন, EX, ওই দেখেন উপরে লেখা আসছে, ওইটা ক্লিক করেন। হ্যাঁ প্রথমটা এক্সটেনশন, ওকে। হ্যাঁ, এখন দেন যে ফ্রম জিপ, ফ্রম স্যার জিপ ফাইল, ভুল। দেখেন ফ্রম জিপ ফাইল লেখা আছে না, ওখানে ক্লিক করেন। হ্যাঁ তো এখান থেকে জিপ ফাইলটা খুঁজে বের করেন। ঠিক আছে, জাস্ট জিপ ফাইলটা খুঁজে বের করে দিলেই হয়ে যাবে। ওকে। আচ্ছা। এই জন্য বললাম জিপ ফাইলটা কোথায় আছে। ডাউনলোডসে যান, বার্গারের মতো জায়গায় ক্লিক করেন, ফাইল ম্যানেজারে যান না হলে। ডাউনলোডসে দেখেন তো আছে নাকি, ডাউনলোডস দেখেন এখানে আছে নাকি জিপ ফাইলটা। ওই যে ওইটাই তো, এটাই না? এইটা স্যার। হ্যাঁ, ক্লিক করেন, হ্যাঁ সিলেক্ট, আসছে, ওই হ্যাঁ। তো গেছে। এখন আপনি ইয়ে করেন, আপনার A to Z বুক মার্কিং এ চলে যান। তো যারা আর কি তাহলে একটু আছিলেন, হ্যাঁ, এখন A to Z বুক মার্কিং এ চলে যান। আপনার তো ইয়ে হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। স্যার এই যে এটার ভিতর দিয়ে যাব মানে, এখন তো আমি এগুলা মানে এটা যে বুক মার্কিং এর কিউই ক্লাস কিউই ফাইলের। ব্রাউজারে ক্লিক করেন, যে কিউই লেখা আছে না, ও ক্লিক করেন। হ্যাঁ, ওই যে ক্লিক করেন, দেখুন এই যে থ্রি ডটসে ক্লিক করে দেখেন আসে, আসছে নাকি আসে নাই। নিচে যান, আসছে। হ্যাঁ
এখন যেভাবে ক্লাসে দিয়েছিলাম ওভাবে করে চেষ্টা করে দেখেন আসে নাকি আসে না। এখন আচ্ছা। দেখে তো আসবে না, এখন দেখে তো আসবে না। ওকে, হুম। ঠিক আছে, তো আনতে পেরে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ইজি হ্যাঁ। আছে, ইজি আছে, আনা যায়, হ্যাঁ মোবাইল আনা যায় না? ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আচ্ছা। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। হ্যাঁ, মতিউর রহমান ভাইয়া বলেন। আদাব। জি ভাই, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আশা করি সবার কোশ্চেনের আনসার আমি দিয়ে দিয়েছি। তাহলে সবাই ভালো থাকবেন। আজকে এইটুকুই। গুড নাইট।